নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং তোমরা তোমাদের প্রিপারেশনটা খুব ভালো করে শুরু করেছো। আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অঙ্কের একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। শুধু তোমাদের জন্য বললে ভুল হবে, তোমরা যারা ক্লাস 4-এ পড়ছো, যারা ক্লাস 5-এ বোর্ডের পরীক্ষা দেবে, বা তোমরা যারা ক্লাস 5-এ পড়ছো, তোমরা অলিম্পিয়াড ম্যাথ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, বা তোমরা যারা বিভিন্ন ধরনের বৃত্তিমূলক পরীক্ষাগুলো দাও, তাদের প্রত্যেকের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কি লেখা আছে, গুণনীয়ক বা উৎপাদক এবং গুণিতক, মানে ফ্যাক্টর এবং মাল্টিপল। এই ফ্যাক্টর এবং মাল্টিপল এই দুটো টপিক আজকে আমরা আলোচনা করব না, কারণ দুটোকে যদি আমি আলোচনা করতে যাই ক্লাসটা একটু বড় হয়ে যাবে। তোমরা প্রত্যেকে চাও যে ক্লাসটা স্যার একটু ছোট করে বা যদি একটু কম সময়ে করা যেত তাহলে বোধহয় ক্লাসটা মনোযোগ বেশি থাকতো। তাই আমি চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে একটা টপিককে আলোচনা করার, আর সেই টপিকটা তোমাদেরকে এমন ভাবে প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করব, তুমি যদি সত্যি মানে ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, এখান থেকে কিন্তু তুমি অনেক কিছু নিয়ে যেতে পারবে। আর তুমি যদি এই গুণনীয়ক বা উৎপাদক, মানে হোয়াট ইজ ফ্যাক্টর, মানে ফ্যাক্টর বা ডিভাইজার, এই টপিকটা বা এই বিষয়টা সম্পর্কে যদি তোমার ধারণা স্বচ্ছ বা পরিষ্কার না থাকে, মানে তুমি যদি গুণনীয়ক বের করতে না পারো, তুমি যদি গুণনীয়ক চিনতে না পারো, তাহলে কিন্তু তুমি অনেকগুলো সমস্যার মধ্যে পড়বে। যেমন তুমি প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা বের করতে তোমার সমস্যা হবে, তুমি গসাগু করতে গিয়ে তোমার সমস্যা হবে, গুণনীয়কের অঙ্ক তো ছেড়েই দাও, সেগুলো তো তুমি করতেই পারবে না। তাহলে এতগুলো সমস্যা নিয়ে তুমি কি করে এগোতে পারবে বলো? তাহলে তার থেকে ভালো আজকের এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখা। আমি তোমাকে প্র্যাকটিক্যাল এক্সাম মানে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব যে গুণনীয়কটা আসলে কি বা উৎপাদকটা আসলে কি। দেখো এখানে লিখেছি আমি গুণনীয়ক, লিখেছি আমি উৎপাদক, লিখেছি আমি ভাজক। কেন লিখেছি? কারণ এই তিনটেই কিন্তু একই নাম। আমাদের যেমন হয় না, আমাদের স্কুলে একটা নাম, আমাদের পাড়ায় একটা নাম ডাকে, আমার বাবা মা আদর করে একটা নাম ডাকে, কিন্তু ব্যক্তি তো একটাই। ঠিক তেমনি এখানেও গুণনীয়ক, উৎপাদক, ভাজক তিনটেই একই জিনিস। আমি কখনো গুণনীয়ক বলবো, কখনো উৎপাদক বলবো, যেন কনফিউশন তোমার মধ্যে না থাকে যে উৎপাদক বললো আবার গুণনীয়ক বলছে, এটা আবার কেমন। না, গুণনীয়কও যা, উৎপাদকও সেটাই। আবার ফ্যাক্টর, ইংরেজিতে ফ্যাক্টরই সাধারণত বেশি বলা হয়, ডিভাইজারটা কম ব্যবহার করা হয়। তা আমি যদি ইংলিশে বলি ফ্যাক্টরস বলবো, বা আমি যদি বাংলায় বলি তাহলে কি বলবো? গুণনীয়ক বা উৎপাদক বা ভাজক। ভাজকটা কম বলা হয়, গুণনীয়ক উৎপাদক বেশি ব্যবহার করা হয়। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা সুন্দরভাবে শুরু করি। আর তোমরা প্রত্যেকে কিন্তু যারা ক্লাসটা করবে বা করছো এখন, তারা কিন্তু প্রত্যেকে একটা খাতা এবং পেন নিয়ে বসবে, কারণ নোট তোমাদেরকে তৈরি করতেই হবে। তোমরা যদি এখান থেকে নোট না তৈরি করতে পারো তাহলে ক্লাস করার কোনো লাভ নেই। তোমরা যত নোট তৈরি করতে পারবে তত তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে আশা করছি তোমরা প্রত্যেকে খাতা এবং পেন নিয়ে বসেছো এবং ক্লাসটা খুব মনোযোগ সহকারে করছো। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস, যার নাম কি, যে টপিকটার নাম হচ্ছে গুণনীয়ক বা উৎপাদক বা ফ্যাক্টরস। চলো দেখো, আজকে আমরা প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে গুণনীয়ক বা উৎপাদক বা ভাজক কাকে বলে, বা হোয়াট ইজ ফ্যাক্টরস বা ডিভাইজার। মানে গুণনীয়ক বা উৎপাদক বা ভাজক কাকে বলে, মানে এই জিনিসগুলো কি। তো সেটা জানার আগে দেখো এখানে একটা কথা লেখা আছে ভাজক। তো এই ভাজক কথাটার সঙ্গে তো আমরা অনেকেই পরিচিত। আমরা গুণনীয়ক বা উৎপাদক নয় আজকেই শুরু করব বা এতদিন পড়িনি, কিন্তু ভাজক কথাটা তো আমাদের সঙ্গে পরিচিত। এই ভাজক কথাটা আমরা কখন ব্যবহার করেছি মনে পড়ছে তোমাদের? এই ভাজক কথাটা আমরা যখন ভাগ করেছি তখনই ব্যবহার করতাম, তাই না? কখন দেখো তো, আমি যদি কোনো ভাগ করি, ভাগ অঙ্ক মনে করো, আমি সাপোজ 15/4, এই যে ভাগটা করছি, এই ভাগটা করা কিভাবে করি? না এইভাবে করি। তো এটা কি হয়? 4 দিয়ে ডিভাইডেড হচ্ছে, তাহলে 4 4 16, 4 4 16, বেশি হচ্ছে 4 3 12, কমটাই নিচ্ছি। এখানে কত নেমে আসলো? 3।
দেখো থ্রিটা ছোট হয়ে গেল, আর ভাগ যায় না। সেই জন্য যখন আর ভাগ করতে পারি না, ছোট হয়, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি ভাগশেষ। তাহলে এটা হয়ে গেল ভাগশেষ। ভাগশেষ। আর যেটা দিয়ে ভাগ করি, কত দিয়ে ভাগ করছি? 4 দিয়ে, মানে 4 দিয়ে ভাগ করছি। তাহলে 4 দিয়ে কি করছি? ভাগ করছি। যেটা দিয়ে ভাগ করি তাকে আমরা কি করি, মানে কি বলি? যেটা দিয়ে ভাগ করি তাকে আমরা বলি ভাজক। মানে ভাজকটা এই যেটা, এটা দিয়ে ভাগ করছি, তাহলে এটাকে বলা হচ্ছে ভাজক, বা একেই আমরা ইংরেজিতে বলি ডিভাইজার। আর যাকে ভাগ করছি, তুমি যাকে ভাগ করছো, কাকে ভাগ করছো? 15কে ভাগ করছো, তাহলে এই 15টাকে বলছি আমরা কি? ভাজ্য, বা ইংরেজিতে বলছে ডিভিডেন্ড। ডিভিডেন্ড। আর এই ভাগটা করার পর তো কিছু পাচ্ছি, আমি কি পাচ্ছি? দেখো 3টা পেয়েছি, তাহলে এটাকে আমরা কি বলছি? এটাকে বলছি ভাগফল বা কোশেন্স। কোশেন্স। আর এই ভাগশেষটাকে আমরা বলছি রিমাইন্ডার। রিমাইন্ডার, এটাকে বলছি আমরা রিমাইন্ডার। এই 4টা নাম কিন্তু তোমাকে খুব ভালো করে মনে রাখতেই হবে। তাহলে ভাজক কোনটাকে বলছি গো? ভাজক আমরা বলছি যেটা দিয়ে আমরা ভাগ করছি, সেটাকে আমরা বলছি ভাজক। তো চলো এবার আমরা এই গুণনীয়ক বা উৎপাদক বা ভাজক এটা কি আসলে সেটা জানবো। তো এটা জানার জন্য আমি তোমাকে কিছু প্র্যাকটিক্যাল রিয়েলাইজ করাবো, বা প্র্যাকটিক্যাল তোমাকে কিছু করাবো, যেটা করলে তুমি অনুভব করতে পারবে, তুমি রিয়েলাইজ করতে পারবে যে আসলে এই গুণনীয়ক বা উৎপাদকটা কি, বা কিভাবে এরা বের হচ্ছে, বা কিভাবে এদেরকে বের করা হয়, বা এটা কাকে বলে। তো সেই জিনিসটা তুমি ফিল করতে পারবে। তার জন্য তোমাকে কি করতে হবে? তোমরা যারা এখন এই ক্লাসটা করছো, তারা এই মুহূর্তে ক্লাসটাকে একটু পজ করো, মানে ভিডিওটাকে একটু পজ করে রাখো। রেখে এই মুহূর্তে তোমার ঘরে যেটাই আছে, তোমাদের ঘরে তো বিস্কুট থাকে, বা কারো বাড়িতে চকলেটও থাকে। যদি তোমার বাড়িতে বিস্কুট আছে, তাহলে তুমি 6টা বিস্কুট নাও। 6টা, বেশি না, 6টা। যদি তোমার বাড়িতে বিস্কুট চকলেট আছে, তাহলে চকলেট নাও। যদি দেখছো তোমার বাড়িতে বিস্কুটও নেই, চকলেটও নাই, হতেই পারে আমার বাড়িতে বিস্কুটও নেই, চকলেটও নেই, তাহলে তুমি দেখবে তোমার বাড়ির উঠোনের মধ্যে, তোমার বাড়ির সামনে রাস্তার মধ্যে অনেক পাথর পড়ে রয়েছে। সেই পাথরের টুকরো 6টা নাও। বুঝতে পারলে? তুমি যদি এটা করো, তাহলে তুমি আজকে এমন একটা বাস্তব ফিল অনুভব করবে, তুমি একটা বাস্তব অভিজ্ঞতা তুমি অর্জন করবে, যেটার ফলে কিন্তু তুমি সারা জীবন গুণনীয়কটা কি জিনিস মনে রাখতে পারবে। তুমি কখনোই কিন্তু আজকের পর থেকে আর ভুল করবে না, বা তোমার ভুল হবে না যে গুণনীয়কটা কি জিনিস। তাহলে আশা করছি তোমরা প্রত্যেকে সেটা নিয়ে নিয়েছো। কেউ পাথর নিয়েছো, কেউ বিস্কুট নিয়েছো, কেউ চকলেট নিয়েছো, যে যেটা নিয়ে নিয়েছো। আমি কি নিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য, চলো দেখবে, যেটা প্রত্যেকের, এমনকি আমারও সেটার প্রতি কিন্তু একটু হলেও লোভ আছে। কি আছে? দেখো কি নিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য। দেখো আমি তোমাদেরকে বোঝানোর জন্য, দেখো কি নিয়েছি। আমি তোমাদেরকে বোঝানোর জন্য এখানে আইসক্রিম নিয়েছি, যেটা সকলের ফেভারিট, তাই না? দেখো আমার বোধহয় জিভে জলই চলে আসলো। এই যে আইসক্রিম গুলো নিয়েছি, আমি যেটা যেটা তোমাকে করতে বলবো, বা যেটা যেটা তোমাকে জিজ্ঞেস করব, তুমি মনে মনে সেটার উত্তর দেবে। তাহলে দেখবে তুমি বুঝতে পারছো ভালো। দেখো প্রথমে আমি তোমাকে যেটা বলবো, এখানে যে আইসক্রিম গুলো নিয়েছি, কটা আইসক্রিম নিয়েছি? দেখো তো কয়টা আইসক্রিম নিয়েছি। এখানে কটা আইসক্রিম আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। এখানে 6টা আইসক্রিম আছে, মানে 6টা আইসক্রিম নিয়েছি। মনে করো তুমি আমার অনেক পুরনো স্টুডেন্টস, তুমি খুব ভালো ছাত্র আমার, তোমার সঙ্গে আমার অনেক দিন পর রাস্তায় দেখা হয়েছে, দেখা হয়ে গল্প স্বল্প হলো। হওয়ার পর আমি বললাম কি খাবে বলো? তুমি তো একটু হেসে হেসে বা লজ্জা লজ্জা করে বলছো না স্যার কিছু খাবো না, কিন্তু বলছে না না কিছু খাও। তখন দেখলাম রাস্তার সামনে আমরা যেখানে গল্প করছি, সেখানে একটা আইসক্রিমের দোকান, মানে কি আছে, আইসক্রিমের গাড়িগুলো চলে আসলো। আমি তাহলে আইসক্রিম খাও। আমি আবার জানি যে তোমার বাড়িতে তোমার ছোট ছোট ভাই বোনরা আছে, তখন আমি কি করলাম, তোমাকে 6টা আইসক্রিম আমি কিনে দিলাম।
দিয়ে বললাম এটা বাড়িতে নিয়ে গিয়ে তাহলে সবাই মিলে ভাগ করে খেও। সবাই মিলে ভাগ করে খেতে বলেছি। আমি কিন্তু তোমার মাথায় একটু হলেও ঢুকিয়ে দিয়েছি। কি ঢুকিয়ে দিয়েছি? যে সবাই মিলে ভাগ করে খেও। তখন তুমি এই আইসক্রিম গুলো নিলে, নেওয়ার পর ভাববে কি যে আমি একাই খাবো না বাড়িতে নিয়ে যাব। স্যার তো বলেছে সবাই মিলে ভাগ করে খেতে। আমি তোমাকে এখন যেটা বলবো, তোমার কাছে যেটা আছে, মানে তুমি যে পাথর যদি নাও, ছটা পাথরকে ধরো। তুমি যদি বিস্কুট নাও তাহলে বিস্কুটকে ধরো। তুমি যদি চকলেট নিয়ে থাকো চকলেটকে ধরো। সেটা তোমার ধরে নাও একটা, আর সেগুলো তোমার আইসক্রিম। এবার এই আইসক্রিম গুলো তুমি কিনেছো, কিনে ওই 6টা আইসক্রিম আমি ভাবো তুমি 6টা আইসক্রিমকে আমি বাড়িতে নিয়ে গিয়ে সমান ভাগে সবাই মিলে ভাগ করে খাবো। যদি তুমি সমান ভাগে ভাগ করতে যাও তাহলে তুমি কোন পরিস্থিতির সম্মুখীন হবে সেটা আমরা একটু দেখব। সমান ভাগে ভাগ করতে বলেছি, সেটা ভাগ করতে গিয়ে তুমি কোন পরিস্থিতির সম্মুখীন হবে সেটাই আমরা এবার দেখব। এই যে হচ্ছে আমার সেই স্টুডেন্ট, ইনি হচ্ছে আমার সেই পরিচিত, সেই ট্যালেন্টেড আমার কৃতি ছাত্র, যার সঙ্গে দেখা হয়েছিল। তাকে আমি 6টা কি কিনে দিয়েছি? আইসক্রিম কিনে দিয়েছি। এই 6টা আইসক্রিম কিনে সে মনে করো বাড়ি যাচ্ছে। এই যে বাড়ি যাওয়া শুরু করেছে, আর ভাবছে আমি কি 6টাই খাবো না বাড়িতে নিয়ে যাব, আমি কি 6টাই খাবো না বাড়িতে নিয়ে যাব। আচ্ছা, ধরে নাও সে 6টাই খাবে। তো যদি এ 6টাই রাস্তায় খেয়ে নেয়, যদি সে 6টাই রাস্তায় খেয়ে নেয়, মনে করো তোমার কাছে 6টা আছে, এখন যাই তুমি নিয়েছো সেটা 6টাই তুমি খেয়ে নিলে। তার মানে কেউ জানলো না তুমি ছাড়া, তুমি একাই আছো, তাই তো? তাহলে 6টা আইসক্রিম তুমি একাই খেয়ে নিলে, একজন আছো। তাহলে তুমি 6কে 1 দিয়ে ভাগ করবে, মানে 6কে কত দিয়ে ভাগ করবে? একজন আছো, 1 দিয়ে ভাগ করলে তাহলে কি হবে? 6 6। তুমি দেখো 6টাই পেলে, মানে তুমি সবগুলোই পেয়েছো, কোনো ভাগশেষ থাকলো না। মানে আমি একাই আছি, 6টা আমার, সবগুলোই আমার, আমি সবগুলো নিয়ে নিলাম। তাহলে আমি ভাবছিলাম একাই খাবো, আমি একাই খেয়ে নিলাম, তাই না? যখনই খেতে নিলাম, মানে যদি খেতাম তাহলে এটা হতো, যখনই খেতে নিলাম তখনই আবার ভাবছি আমাকে বলেছে স্যার যে বাড়িতে নিয়ে যেতে সবাই মিলে খেতে। এই ভেবে সে আর খাচ্ছে না, ভাবছে খাবো, আবার ভাবছে খাবো না। এই করতে করতে যে পরিস্থিতিটা হলো সেটা দেখো কি। এই পরিস্থিতিটা হলো যে এই করতে করতে তার কাছে তার বোন চলে আসলো। এই তার বোন চলে আসলো, এবার নেও ঠেলা। এতক্ষণ খাবো খাবো ভাবছিল, খেলো না, এখন তো বোন চলে আসলো। এবার যেই বোন দেখেছে হাতে আইসক্রিম, তখন বোন সঙ্গে সঙ্গে দিদিকে বলে, দিদি একটা আইসক্রিম দে, দিদি আইসক্রিম দে, দিদি আইসক্রিম দে। এবার দিদি বলছে না, এটা তোকে দেওয়া যাবে না, এটা আমার স্যার আমাকে কিনে দিয়েছে আমাকে খাওয়ার জন্য, আমাকে দিবি না একটাও? তাহলে আমি কিন্তু বাবাকে বলে দেবো যে তুই এতগুলো আইসক্রিম একাই খাচ্ছিস। তখন বলছে ঠিক আছে, তাহলে নে, একটা নে, একটা নে। না, আমি একটা কেন নেবো? তোর 6টা আছে, আমি একটা নেবো না, আমাকে সমান ভাগে ভাগ করে দে, আমি সমান নেবো। নেও ঠেলা, সমান নিবে বলে। তাহলে যখন সমান নিবে তখন কি করবে? প্রথমে তো মানে না, তারপর লাস্টে কি বললো, যেহেতু বোন হয়, আচ্ছা নে, দুজনে মিলে ভাগ করে খাই। এবার দুজনে মিলে ভাগ করছে কি হবে দেখো, এ একটা নিচ্ছে, এ একটা নিচ্ছে, আবার এ একটা নিচ্ছে, আবার এ একটা নিচ্ছে, আবার এ একটা নিচ্ছে, আবার এ একটা নিচ্ছে, নিয়ে আর নেই, শেষ হয়ে গেল। তাহলে এ কটা নিল? এ 3টা নিল, এ 3টা নিল। তাহলে দেখো এই 3টা করে নেওয়ার পর আর থাকলো না তাদের কাছে, তাদের কাছে আর নেই। তুমিও তোমার কাছে যে পাথরগুলো বা বিস্কুটগুলো আছে সেটা 3টা করে ভাগ করে দাও। মনে করো সেগুলোকে একটা জায়গায় রাখো, আগে একটা কাগজ, একটা ক্যারি ব্যাগের মধ্যে রাখো। ক্যারি ব্যাগ থেকে 3টা করে বের করে দাও, দেখবে ক্যারি ব্যাগের মধ্যে আর কিচ্ছু থাকবে না বেঁচে, কিচ্ছু বেঁচে থাকবে না। মানে আমার ছিল আইসক্রিম 6টা, কয়জনের মধ্যে ভাগ করে দিলাম? দেখো ভাগ কয়জনের মধ্যে? 2 জনের মধ্যে। তাহলে ভাগ করে দেওয়ার পরে আমার কাছে কি থাকলো দেখো, 6 জনের মধ্যে ভাগ করে দিলাম, 2 জনের মধ্যে, 3 2 6, 3টা করে পেয়েছি। আমার কাছে ভাগশেষ কিন্তু কিছু থাকলো না, মানে আমি সমান ভাগে ভাগ করে নিলাম। বোঝা গেছে? তাহলে সমান ভাগে ভাগ করে নিয়ে আমার পরিস্থিতিটা হলো এইরকম, যে আমি বোনকে দিলাম 3টা, আমি নিলাম 3টা। তার মানে 6টাকে আমি কি করলাম, 2 জনের মধ্যে ছিলাম, 2 দিয়ে ভাগ করে দিলাম,
3টা করে পেলাম। বোঝা গেছে? এটা 6কে 3টা করে দিলে হয়ে যাবে। তুমিও 6টাকে 3টে করে দিয়ে দাও। তার মানে তোমাকে আমি বলতে চাইছি এই 6টা দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া গেল বা নেওয়া গেল, কোনো অসুবিধা আমার হলো না এখানে। আচ্ছা, এরা 3টা করে নিয়েছে, নেওয়ার পর যে ঘটনাটা ঘটলো তখন এরা বলছে যে নে দিদি খাই, নে দিদি খাই। তখন বোন বলছে নে তুই খা আগে, এ বলছে না তুই খা আগে। এই করতে করতে মানে ও একে বলছে তুই খা, ও বলছে তুই আগে খা। এই করতে করতে যে ঘটনাটা ঘটলো, দেখো কি ঘটলো। এই করতে করতে যে ঘটনাটা ঘটলো যে তার ভাই চলে আসলো রাস্তার মধ্যে। তারা, ও বলছে আমি খাই, ও বলছে তুই খা, ও বলছে আমি খাই, ও বলছে তুই খা। এই করতে করতে ওর ভাই চলে আসলো। এবার যখনই ভাই আসলো দেখে দিদির কাছেও, দুই দিদির কাছে আইসক্রিম 3টা করে। ওরে বাবারে, দিদি দেনারে, আমাকে একটা দেনারে, আমাকে একটা দেনারে। তখন দিদি কি করলো, দিদি বলছে নে তুই যখন খাবি একটা নে, নে। তখন বলছে না আমি একটা নিবো না, আমি একটা নিবো না। আমি একটা কেন নেবো, তোর কাছে 2টো আছে, আমি একটা নেবো, আমাকে আর একটা দে। তখন বলছে কেন আমি একটা দেবো, তুই ওর কাছ থেকে নে একটা। এই করতে করতে তাদের মধ্যে একটা ঝগড়া তৈরি হয়ে গেল, মানে ক্যাচাল, মনে ভাই বোনের মধ্যে যেমন ঝগড়াটা হয়। তখন দিদি এখন কি করলো, রাগ করে বললো এই তো সবাই স্ক্রিন দিত, সবগুলোকে এক জায়গায় নিল, আবার 6টাকে এক জায়গায় করলো। এই 6টা আইসক্রিমকে কি করলো, এক জায়গায় করলো। করার পর এই 6টা আইসক্রিমকে কি করলো, সবাই মিলে একটা একটা করে নিল। প্রথমে এ একটা নিল, এ একটা নিল, এ একটা নিল, তারপরে আবার এ একটা নিল, এ একটা নিল, এ একটা নিল। নিয়ে দেখলো আর কিচ্ছু নেই। দেখো তুমিও নিয়ে দেখলো আর কিচ্ছু নেই, মানে এ যখন 2টো নিল, এ যখন 2টো নিল, এ যখন 2টো নিল, তারপরে দেখলো আর কিচ্ছু নেই। তুমিও নাও, 3জনকে তুমি করো। তোমার বাড়িতে 3টা লোক নেই, তুমি 3টা বালিশ নাও বা 3টে কিছু বড় টুকরো নাও, 3জনকে একটা একটা করে প্রথমে দাও, তারপরে যেটা বাকি থাকলো সেটা আবার একটা একটা করে দাও। দিলে দেখবে 2টো করে দেওয়ার পর আর থাকছে না, 2টো করে দেওয়ার পর তোমার কাছে আর থাকছে না, মানে এইরকম হচ্ছে। মানে তুমি একে 2টো দিলে, মানে দিদি, এই বোন নিল 2টো, এই বোন নিল 2টো, আর ভাই নিল 2টো। তাহলে কি করলে, প্রথমে 2জন ছিল, 6টা কি করেছিলে, দুজনের মধ্যে 3টে করে ভাগ করে দিয়েছিলে। এবার 3জন চলে আসলো, তাহলে কি করলে এই 6টাকে কি করলাম, কার মধ্যে, 3জনের মধ্যে ভাগ করে দিলাম। কয়জনের মধ্যে ভাগ করে দিলাম, 3জনের মধ্যে। তাহলে কি হলো দেখো তো, আমার কাছে কি আর বেঁচে থাকলো কিছু। তাহলে 6কে যদি 3 দিয়ে ভাগ করে দিই, 3 2 6, তাহলে কিন্তু আর কিছু বেঁচে থাকবে। তুমি তাই করো, তুমিও যে টুকরো গুলো নিয়েছো সেগুলো 3জনের মধ্যে ভাগ করে দাও। দেখবে প্রথমে একটা একটা করে দাও, তারপরে যেটা থাকলো সেটা থেকে আবার একটা করে দাও, দেখবার কিছুই থাকবে না, সবার কাছে 2টো করে চলে যাবে। তাহলে আমি কি করছি, যে 3জন যখন আসলো তখনও কিন্তু দিদির কোনো সমস্যা হলো না কি করতে, ভাগ করতে। যখন একজন ছিল সেটা একাই খেতে পারতো, তখন তো কোনো সমস্যা ছিল না। 2জন আসলো, তখনও কোনো সমস্যা হয়নি, সমানভাবে ভাগ করে নিয়েছে তারা। এখন 3জন আসলো, তখনও কিন্তু তাদের সমস্যা হলো না, এখানেও কিন্তু 2টো করে তারা সমানভাবে ভাগ করে নিতে পারলো। এবার এটা 3জনে কি করলো, সমান করে ভাগ করে নিল 2টো করে। নেওয়ার পর এ ওকে বলছে তুই আগে খা, ও ওকে বলছে তুই আগে খা, ও ওকে তুই আগে খা। এই করতে ওদের মধ্যে কথাবার্তা চলছে। এই কথাবার্তা চলতে চলতে কি ঘটনাটা ঘটলো দেখো, এই ঘটনাটা ঘটতে ঘটতে তাদের কাছে কি হলো, এই যে তাদের মা চলে আসলো। এই যে কে চলে আসলো, মা। মা এসে বলল তোরা আইসক্রিম কোথায় পেলি, আইসক্রিম গুলো পেলি কোথায়, কোথায় পয়সা পেলি। তো মা, এই তোর মা আমাকে স্যার দিয়েছে। স্যার তোকে এত আইসক্রিম কিনে দিল, কোন স্যার রে এত আইসক্রিম কিনে দিল সবাইকে। না না স্যার দিয়েছে, দিয়েছে তাহলে আমাকে একটা দে। মাও ভাগ বসাবে, দেখো আমাকে একটা দে। এবার এও দিতে চায় না, ও দিতে চায় না, ও দিতে চায় না, কেউ দিতে চায় না মাকে। না আমি দিব না, ওর থেকে নাও, ও বলে ওর থেকে নাও, ও বলে ওর থেকে নাও। এবার লাস্টের দিদি কি বলে, লাস্টের দিদি যেটা বললো দেখো কি বললো, লাস্টের দিদি বললো দে তো সব আইসক্রিম গুলো একসঙ্গে, সবগুলো এক জায়গায় করলো। আবার তোমরাও এক জায়গায় করো, এই যে এই যে এই যে এই 6টা আইসক্রিম এক জায়গায় করলো। এবার বললো এই 6টা আইসক্রিম এক জায়গায় করলো, করার পর একটা একটা করে সবাইকে প্রথমে দিল, একে একটা দিল, একে একটা দিল, একে একটা দিল, একে একটা দিল, 4টা দিয়ে দিল। 4টা দেওয়ার পর দেখছে আর 2টো কি হলো, বেঁচে গেল। এবার এই 2টো কি করবে,
চারটা বেঁচে দেওয়ার পর এই দুটো কি করবে? দুটো তো বেঁচে গেল, এই দুটো ছোটকে দিবে না ভাইকে দিবে, না নিজে খাবে না মাকে দিবে? ভাইকে দিলে, বোনকে দিলে মা বলে আমার কই, আবার ও যে দিবে ও বলে আমার তো থাকতিছে না, বা মাকে দিল ভাইকে দিল, বোন বলে আমাকে দিলি না। এই নিয়ে, এই দুটো নিয়ে ক্যাচাল শুরু হয়ে গেল। এই দুটোকে তো আর সে ভাগ করতে কোনো মতেই পারছে না। একটা করে দিয়েছে, কিন্তু এই দুটো যে বেঁচে গেল, দুটো কি করবে? চারজন আছে, দুটো তো সমান ভাগে ভাগ করতে পারছে না। কাউকে দিতে হচ্ছে, কাউকে দিতে হচ্ছে না। যাকে দিচ্ছে সে ভালো, যাকে দিচ্ছে না সে খারাপ হয়ে যাচ্ছে। সেই জন্য তখন কিন্তু সে কি করলো, এই 6টাকে কিন্তু 4 দিয়ে যখন ভাগ করলো, তখন কি হলো, 4 একে 4 হয়ে গেল, একটা করে দিল। এই যে দুটো অবশিষ্ট থেকে গেল, এই অবশিষ্টটা কিন্তু আর সমাধান সে করতে পারছে না। তুমি তাই করে দেখো, তাই হবে, তোমারও তাই হবে। তুমি যে টুকরোগুলো নিয়েছো, 4 জনের মধ্যে একটা একটা করে দাও, তারপর ওই দুটো বেঁচে যাবে, এই দুটোকে তুমি কিন্তু নিয়ে সমস্যায় পড়ে যাবে। এই দুটো আমি করবো কি? আমি নিজে খাবো? নিজে খেলে তো এই দুই ভাই বোন আছে, এরা ছাড়তিছে না, মা আছে ছাড়তিছে না, কেন তুই দুটো খালি দিবে না? তাহলে এই পড়ে গেল মহা বিপদে। তাহলে বিপদে যখন পড়ে গেল, তাহলে আর কি হলো, দুটো বেশি থাকলো। এই বিপদটা চলতে, মানে এই ক্যাচালটা চলতে চলতে তারপরে ঘটনা কি ঘটলো, পরে বাবা এসে যোগদান করলো। কে চলে আসলো পরে দেখো, পরে বাবা চলে আসলো। তো যখন বাবা আসলো, বলছে তোমাদের কি মধ্যে কি ঝগড়া হয়েছে, ক্যাচাল ম্যাচাল করতেছো তোমরা? বলে দেখো না, এই যে আইসক্রিম আনছে, 6টা আইসক্রিম ওকে স্যার কিনে দিয়েছে, আমরা 4টা নিয়েছি, দুটো বেশি হয়েছে, ওদেরকে দিতে বলতে দিচ্ছি, দেয় না, এটা নিয়েই ঝগড়া। তখন বাবা বলে ঠিক আছে, এখান থেকে আমি একটা নিই, এখান থেকে আমি একটা নিয়ে নিই। তখন কি করলো, ওখান থেকে বাবা একটা নিয়ে নিল। তো যে বাবা যদি একটা নিয়ে নেয়, তাহলে কি হলো দেখো, তাহলে একটা ছিল, একটা বাবা নিয়ে নিল, তাহলে একটা পড়ে থাকলো। মানে 5 জন যখন হলো, একজন তো বেশি হলো, তবুও কিন্তু ঝামেলাটা গেল না, তবুও একটা বেঁচে যাচ্ছে। এই একটা নিয়ে কিন্তু তাও ঝামেলাটা লেগে গেল। এই একটা নিয়ে ঝামেলা লেগে গেল মানে কেমন, তোমার 6 জন ছিল, 6টা আইসক্রিম ছিল, 5 জন আসলাম, তারপরেও সমস্যার সমাধান হলো না। কিরকম সমস্যাটা থাকলো, এই যে 6টা ছিল, 5 জন আসলাম, তাহলে সবাইকে একটা করে দিলাম, 5 একে 5 হলো, এক পড়ে থাকলো। এই যে একটা আইসক্রিম পড়ে থাকলো, এটা নিয়ে কিন্তু ক্যাচাল শুরু হয়ে গেল। এই ক্যাচাল আর থামে না। তাহলে দেখো, আমি কিন্তু এখানেও সমানভাবে ভাগ করতে পারছি না। এই ক্যাচালের মধ্যে, এই ক্যাচালটা চলতে চলতে কি ঘটনা ঘটলো, এই ক্যাচালটা চলতে চলতে দেখো, তাদের বান্ধবী মানে বন্ধু চলে আসলো, ফ্রেন্ডস। এই ফ্রেন্ডস এসে বলে, এই তোদের কি হয়েছে রে, তোরা সবাই মিলে ভাই বোন বাবা মা সবাই মিলে ঝগড়া করছিস? বলে দেখ না, একটা আইসক্রিম বেশি হয়েছে, এই বেশি আইসক্রিমটা আমাকেও খেতে দেয় না, ও দেয় না, কেউ না, এই একটা আইসক্রিম নেই ক্যাচাল। তো ঠিক আছে, একটা আইসক্রিম নিয়ে যখন ক্যাচাল, সেটা আমাকে দিয়ে দে, সেটা আমি নেই, তারই তো সমস্যার সমাধান। তারপরে দেখো কি করলো, এর বন্ধু এসে সেই আইসক্রিমটা সমাধান করে দিল। এই বন্ধু এসে আইসক্রিমটা নিয়ে নিল। তাহলে কি হলো এবার দেখো, এবার কয়জন হয়ে গেল, এবার 6 জন হয়ে গেল। 6 জন হয়ে যাওয়াতে কি হলো, 6টা আইসক্রিম কিন্তু সবার কাছে কি করে দিল, সমান ভাগে ভাগ করে দিল। কত হয়ে গেল, 1 হয়ে গেল। মানে একটা করে সবাই পেলো। দেখো 6 একে 6, আর কোনো অবশিষ্ট থাকলো না। এখান থেকে তুমি কি উপলব্ধি করতে পারলে, কি ফিল করতে পারলে? দেখো, এখান থেকে আমরা যেটা ফিল করতে পারলাম, আমার কাছে যে 6টা আইসক্রিম ছিল, সেই 6টা আইসক্রিমটাকে কিন্তু আমি সব সময় প্রতি ক্ষেত্রে সমান ভাগে ভাগ করে দিতে পারিনি। পেরেছিলাম কি, যখন আমি একাই ছিলাম তখন ভাগ করতে পেরেছিলাম, মানে আমি একাই খেয়ে নিতে পারতাম। 2 জন এসেছিল তখন ভাগ করতে পেরেছিলাম সমান ভাগে, 3 জন এসেছিল তখনও সমান ভাগে ভাগ করতে পেরেছি। যখন 4 জন আসলো তখন কিন্তু পারলাম না, যখন 5 জন আসলো তখনও পারলাম না, যখন 6 জন আসলো তখন কিন্তু আবার ভাগ করতে পারলাম। তাহলে এখান থেকে তুমি এটা ফিল করতে পারলে তো, যে সমস্ত মানে সব সংখ্যা সবসময় সবার মধ্যে সমান ভাগে ভাগ করা যায় না। এই ফিলটা তোমার মধ্যে আসলো কি আসলো না? তাহলে আমরা এখান থেকে কি উপলব্ধি করতে পারলাম, সেটা আবার তুমি খাতায় লিখো। কি খাতায় লিখবে, ঘটনাটা কি ঘটলো দেখো। আমি যখন 6কে 1 দিয়ে ভাগ করতে চাইছিলাম, মানে একজনের মধ্যে তখন 6 পেয়েছিলাম, মানে 6টাই আমার কাছেই ছিল, আমি একাই সব খেতে পারতাম, মানে তখন করতে পেরেছিলাম। যখন 6টাকে 2 জন হয়ে গেল, তখনও কিন্তু আমি ভাগ করতে পেরেছিলাম। যখন 6টা 3 জনের মধ্যে হলো, তখনও ভাগ করতে পেরেছিলাম। যখন 6টা 4 জনের মধ্যে হলো, তখন ভাগ করতে আর পারছি না। যখন 6টা 5 জনের মধ্যে হলো, তখনও কিন্তু ভাগ করতে পারছি না। যখন 6টা কি হচ্ছে 6 জনের মধ্যে হলো, তখন আমার ভাগ করতে পারলাম, মানে 1।
তাহলে দেখো এখানে ভাগ করতে পারলাম, এখানে ভাগ করতে পারলাম, এখানে ভাগ করতে পারলাম, এখানে যখন ভাগ করছিল তখন দুটো বেঁচে যাচ্ছিল, এখানে যখন ভাগ করছিল তখন একটা বেঁচে যাচ্ছিল, এটা বেশি হয়ে যাচ্ছিল, ভাগ মিলছিল না। এইটা তো তুমি পেলে। আমরা যে এক্সপেরিমেন্টটা করলাম, আমরা যে প্র্যাকটিক্যাল কাজটা করলাম, তার মাধ্যমে আমি কি বুঝতে পারলাম, যে সব সংখ্যাগুলোকে সবসময় সবার মধ্যে সমানভাবে ভাগ করতে পারছি না। তাহলে যখন যখন আমি সমান ভাগে ভাগ করতে পেরেছিলাম, মানে যেসব সংখ্যাগুলো সমান ভাগে ভাগ করা গেছে সেগুলোই হচ্ছে গুণনীয়ক। কি বললাম? আমার টোটাল সংখ্যা ছিল 6, এই 6টা যাদের যাদের মধ্যে সমান ভাগে ভাগ করতে পেরেছিলাম সেগুলোই হচ্ছে গুণনীয়ক বা উৎপাদক বা ভাজক। তার মানে আমি যদি তোমাকে এখন বলি ভাজক বা গুণনীয়ক বা উৎপাদক কাকে বলে, তুমি কিন্তু বলবে যে সংখ্যাকে, মানে কোনো একটা সংখ্যাকে যদি অপর একটি সংখ্যা দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করতে পারি বা ভাগ করা যায়, তাহলে সেই সংখ্যাটাকে ওই আগের সংখ্যাটার কি বলা হবে? উৎপাদক বা গুণনীয়ক বলা হবে। বুঝতে পারছো না বুঝতে পারোনি? যদি বুঝতে পারো, ভিডিওটা ভালো লাগে, ক্লাসটা করতে মজা লাগছে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দিও। দেখো তাহলে আমরা কি পাচ্ছি, মানে যে সংখ্যাগুলোকে আমরা সমান ভাগে ভাগ করতে পারছি, একটা সংখ্যাকে আমি যতবার সমান ভাগে ভাগ করে দিতে পারবো ততগুলো গুণনীয়ক বেরোবে। তো যেখানে যেখানে সমান ভাগে ভাগ করতে পেরেছিলাম সেখানে সেখানে মানে সেগুলোই হচ্ছে ওই বড় সংখ্যাটার গুণনীয়ক। মানে একটা বড় সংখ্যাকে, একটা বড় জিনিসকে ছোট ছোট সমান সমান টুকরোয় যদি ভাগ করতে পারি, ছোট ছোট সমান সমান, তাহলে ওই ছোট ছোট সমান সমান টুকরোগুলোই হচ্ছে এই বড় টুকরোটা গুণনীয়ক। বুঝতে পারলে গুণনীয়ক কি? তাহলে বলো তো গুণনীয়ক কি? তাহলে মনে রাখবে গুণনীয়ক হচ্ছে তুমি যে এক্সপেরিমেন্টটা করলে, তুমি যে খেলাটা খেললে, সেই খেলাতে যেখানে যেখানে তুমি মেলাতে পেরেছো সমান ভাগে, সেগুলো হচ্ছে গুণনীয়ক। তাহলে একটা সংখ্যার গুণনীয়ক কি করে বের করতে চাই পারবে, মানে কি করবে বের করতে বললে? ওই সংখ্যাটাকে কোনো সংখ্যা বা যে কোনো সংখ্যা দিয়ে তুমি কি করতে পারো? ভাগ করতে পারো। ভাগ করে যদি ভাগফলটা মিলে যায় তাহলে বলবে যে ওই সংখ্যাটা আগের সংখ্যাটার গুণনীয়ক। বোঝা গেছে আশা করছি। তাহলে এখানে দেখো 6 দিয়ে 6 কে মিলেছে, 6 দিয়ে যখন 3 এসেছিল তখন মিলেছে, যখন 2 এসে মিলেছে, যখন 1 6 তখন মিলেছে। মানে 6 কে যখন 1 মানে একজন এসেছিল তখন মিলেছিল, 6 কে যখন 2 জন এসেছিল তখন মিলাতে পেরেছিলাম, 6 কে যখন 3 জন এসেছিল তখন মিলাতে পেরেছিলাম, 4 জন এসেছিল মিলাতে পারিনি, 5 জন এসেছিল মিলাতে পারিনি, 6 জন হয়েছিল তখন মিলাতে পেরেছিলাম। তার মানে এই 6 3 2 1 এগুলোই হচ্ছে এই 6 যে সংখ্যাটা তার গুণনীয়ক। মানে এই 6টাকে এই সব সংখ্যাগুলোতে ভাগ করা যায়, এর বাইরে আর কোনো সংখ্যাতে ভাগ করা যায় না। তার জন্য এগুলো হচ্ছে এই 6টার গুণনীয়ক বা ফ্যাক্টর। তাহলে বোঝা গেল ফ্যাক্টর বা গুণনীয়ক কি? বারবার বলছি ভালো করে ঢুকিয়ে নাও, একবার ঢুকাবে সারা জীবন মনে থাকবে। গুণনীয়কটা কি? ওই যে স্যার বলেছিল আইসক্রিম দিয়ে, যে আইসক্রিম গুলো যদি আমি সকলের মধ্যে মানে সবার মধ্যে সমান ভাগে ভাগ করতে পারি, তাই না? তো সবার মধ্যে তো সমান ভাগে ভাগ করতে পারছি না, যাদের যাদের মধ্যে সমান ভাগে ভাগ করতে পারছি তাদের তাদের কি হচ্ছে? গুণনীয়ক বেরোচ্ছে। তো মানে সেই সেই সংখ্যাগুলোই গুণনীয়ক হচ্ছে। মানে যে সংখ্যাগুলোতে ভাগ করতে পারছি আলটিমেটলি সেটাই বোঝাচ্ছে। তাহলে একটা সংখ্যার গুণনীয়ক কি হবে না? ওই সংখ্যাটাকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো। আমি এক কথা বারবার বলছি যাতে তোমার মাথায় এটা ঢুকে যায়। গুণনীয়কটা কি? গুণনীয়কটা হচ্ছে ওই সংখ্যাটাকে যে যে সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে ভাগ করা যাবে সেটাই গুণনীয়ক হবে। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে তোমরা যদি কেউ লিখে নিতে চাও গুণনীয়কটা কি, দেখো যখন একটি পূর্ণ সংখ্যাকে অন্য একটি পূর্ণ সংখ্যা দিয়ে সম্পূর্ণ ভাবে ভাগ করা যায়, অর্থাৎ কোনো ভাগশেষ থাকে না, তখন দ্বিতীয় সংখ্যাটিকে প্রথম সংখ্যাটির গুণনীয়ক বা উৎপাদক বা ভাজক বলে। ইংলিশে লেখা আছে, তোমরা যেটা ইচ্ছে তুমি লিখে নিতে পারো। তাহলে আশা করছি তোমরা কিন্তু এই উৎপাদক বা গুণনীয়ক বা ভাজকটা বুঝতে পেরেছো। এবার তোমরা তাহলে বের করতে পারবে। এবার তাহলে চলো আমরা যাই পরের প্রশ্নে কি আছে।
তাহলে গুণনীয়ক বা ফ্যাক্টর এর কিছু বৈশিষ্ট্য বা আমরা ধর্ম পড়বো। কি ধর্ম? যে প্রতিটি সংখ্যার গুণনীয়ক, পয়েন্টগুলো আমি লিখে রেখেছি যাতে তাড়াতাড়ি হয়। মানে গুণনীয়কটা কি সেটা তো তোমরা জেনে গেলে। গুণনীয়কটা হচ্ছে কোন একটা সংখ্যাকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তো সাপোজ মনে করো আমি একটা সংখ্যা নিয়েছি 6, আমি একটা সংখ্যা নিলাম 12, ঠিক আছে? একটা নিচে 6, একটা নিচে 12। তাহলে এই 6টাকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? আমরা একজনের মধ্যে ভাগ করতে পেরেছিলাম, 2 জনের মধ্যে, 3 জনের মধ্যে, 4 জনের মধ্যে পারিনি, 5 জনের মধ্যে পারিনি, তারপরে কত জনের মধ্যে পেরেছি? 6 জনের মধ্যে পেরেছি। 12কে একজনের মধ্যে, 2 জনের মধ্যে, 3 জনের মধ্যে, 4 জনের মধ্যে, 6 জনের মধ্যে, 12 জনের মধ্যে। কেন? কেন কি এটা তুমি মানে এই যে এটা বের করতে তুমি তত তাড়াতাড়ি পারবে যত তোমার নামতা মুখস্থ থাকবে, টেবিল মুখস্থ থাকবে। দেখো আমি 1 দিয়ে 12কে 12, 2 দিয়ে 6 দুগুণ 12, 3 দিয়ে 4 দুগুণ 3 4 12, 4 দিয়ে 3 4 12, 6 দিয়ে 6 6 দুগুণ 12, 12 দিয়ে 12কে 12। এই যে পরে পরে করলাম, মানে 12কে কিতে ভাগ করা যায়, মানে 12টা কার কার টেবিলে আসে, মানে 12টা নামতার কার কার নামতাতে আছে। 1-এর নামতায় 12 পাওয়া যায়, 2-এর নামতায় পাওয়া যায়, 3-এর নামতায় পাওয়া যায়, 4-এর নামতায় পাওয়া যায়, 5-এর পাওয়া যায় না, 6-এর পাওয়া যায়, 7-এর পাওয়া যায় না, 8-এর পাওয়া যায় না, 9-এর পাওয়া যায় না, 10-এর পাওয়া যায় না, 11-এর পাওয়া যায় না, 12-এর পাওয়া যায়, 12কে 12। তাহলে এগুলো হলো গুণনীয়ক। তাহলে এই সংখ্যাগুলোতে যেহেতু ভাগ করা যাচ্ছে সেই জন্য এই সংখ্যাগুলো হচ্ছে এর গুণনীয়ক। বোঝা গেল? এবার এখান থেকে আমাদের কি বলছে, প্রতিটি সংখ্যার গুণনীয়ক কি, মানে প্রতিটি সংখ্যার গুণ, এই পয়েন্টার মানে কি? এর পয়েন্টার মানে হচ্ছে, দেখো আমি যখন 6-এর বের করেছি তখন আমরা একটা 1 পেয়েছি, একটা সেই সংখ্যাটা পেয়েছি। আবার 12-এর বের করেছি, একটা 1 পেয়েছি, একটা সেই সংখ্যাটা পেয়েছি। মানে এখান থেকে তুমি বলতেই পারো যে গুণনীয়ক যখন বের করছি 1 দিয়ে, মানে প্রত্যেকটা সংখ্যা তো 1 দিয়ে ভাগ যাবেই, তাহলে একটা হচ্ছে কমন, মানে প্রত্যেকটা সংখ্যার একটা গুণনীয়ক হচ্ছে 1। এটা তুমি না করেও বলে দিতে পারবে। কেন গুণনীয়ক? তার কারণ হচ্ছে গুণনীয়কটা ভাগ করে করতে হয়। যদি ভাগ মেলে তাহলে সেটা গুণনীয়ক হয়। তাহলে ভাগ করে করতে হয়, তাহলে 1 দিয়ে ভাগ করব। 1 দিয়ে তো প্রত্যেকটা সংখ্যাকেই ভাগ করা যায়, তাহলে 1 দিয়ে ভাগ করার দরকার হয় না। তো সেই জন্য তুমি সবসময় এটা তোমার মনেই থাকবে, মানে তোমাকে মনে রাখতে হবে যে প্রত্যেকটা সংখ্যার 1 হচ্ছে একটা কমন গুণনীয়ক থাকবেই। তারপরে দেখো যে সংখ্যার গুণনীয়ক বের করছি সেটাই আবার লাস্টে আছে। এটাও তুমি মনে রাখবে, যে সংখ্যার গুণনীয়ক বের করব সেই সংখ্যাটাকে সেই সংখ্যা দিয়ে তো ভাগ করা যাবেই। 12 দিয়ে তো 12 ভাগ করা যায়, 12কে 12। 6 দিয়ে তো 6 ভাগ করা যায়, 6কে 6। 7 দিয়ে তো 7কে ভাগ করা যাবেই, 7কে 7। তার মানে তুমি এখন থেকে মনে রাখবে এটা, যে সংখ্যার গুণনীয়ক বের করতে দেবে সেই সংখ্যাটার দুটো গুণনীয়ক থাকবেই থাকবে। মানে তুমি আগে সেই দুটোই লিখবে। কি কি? একটা হচ্ছে 1 যেখান থেকে শুরু হচ্ছে, আর একটা হচ্ছে সেই সংখ্যা, মানে যার বের করছি। এখানে 6-এর বের করছি তাহলে সেই সংখ্যা, এখানে 12-এর বের করছি মানে সেই সংখ্যা। তো এই জন্য এটা বলেছে প্রতিটি সংখ্যার গুণনীয়ক হচ্ছে দুটি, কি মিনিমাম দুটি, মানে মিনিমাম দুটি থাকবেই। সেই দুটি কি কি? একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে কি এন্ড বা এবং ইটসেলফ, মানে হচ্ছে 1 এবং নিজে। এই দুটো থেকে কিন্তু আমি লিখছি, আমি কিন্তু মুখস্থ করতে বলিনি বা আমি কোথা থেকে মুখস্থও করিনি। তোমাকেও মুখস্থ করতে বলবো না। আমি কি বলবো? আমি বলবো এই দুটো দেখো, যে কোনো দুটো নাও, তুমি এই দুটোকে বাদ দিয়ে নাও। কি দিয়ে বল? 8 নাও। 8কে 1 দিয়ে ভাগ করা যায় না, 1 দিয়ে ভাগ করা যায় না? যায়। তাহলে 8-এ 8, 1 দিয়ে ভাগ করা যাচ্ছে। 2 দিয়ে ভাগ করা যায় না, 4 2 8, হ্যাঁ করা যায়। 3 দিয়ে করা যায়? যায় না। 4 দিয়ে করা যায়, 5 দিয়ে করা যায় না, 6 দিয়ে করা যায় না, 7 দিয়ে করা যায় না, 8 দিয়ে করা যায়। 8-এ 8। তাহলে তুমি দেখতেই পেলে যে 1 দিয়ে শুরু হলো, সেই সংখ্যাটা দিয়ে শেষ হলো। তার মানে প্রত্যেকটা সংখ্যার দুটো কমন পাচ্ছই তুমি, একটা 1, একটা সেই সংখ্যা। সেটাই এখানে বলেছে যে প্রতিটি সংখ্যার গুণনীয়ক বা ফ্যাক্টর মিনিমাম দুটি থাকবেই, একটা 1 এবং একটা কি হচ্ছে নিজেই। তো দেখো তার মানে প্রত্যেকটা সংখ্যার গুণনীয়ক গুলো কি করছে, আমি বলতে পারি এখানে 1 থেকে শুরু হচ্ছে এবং সেটা যত তততে শেষ হচ্ছে।
মানে সেটা যদি এখন 12 হয় 12তে শেষ হচ্ছে, সেটা যদি 6 হয় 6-এ শেষ হচ্ছে, সেটা যদি 8 হয় তাহলে 8-এ শেষ হচ্ছে। মানে যার বের করছি সেখানেই শেষ হচ্ছে। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে গুণনীয়কটা কি হচ্ছে, একটা নির্দিষ্ট হচ্ছে, মানে তাকে কাউন্ট করা যাচ্ছে, সে একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকছে। মানে 8-এর বের করছি যখন 1 থেকে 8 পর্যন্ত হচ্ছে, 1 থেকে 8 পর্যন্ত, মানে একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকছে। আর তার মানে সেটা হচ্ছে একটা ফাইনাইট নাম্বার, মানে আমি বলতে পারছি কটা হবে। সাপোজ মনে করো এখানে তুমি নিলে হচ্ছে 9, 9, 9-এ কি হবে, 1 হবে, 3 হবে, আর কি হবে, 9 হবে। তাহলে দেখো 1 থেকে শুরু হলো সর্বনিম্ন, আর 9-এ শেষ হলো, 9-এর পরে আর হবে না, পরে আর নেই। তাহলে যেটা আর বের করছি সেটাতেই শেষ হচ্ছে, তাই তো? এবং বাকিগুলো কি হচ্ছে, 1 এবং 9-এর মাঝখানে হচ্ছে, 1-এর আগেও যাচ্ছে না, 9-এর পরেও যাচ্ছে না। তাহলে এখান থেকে কি বলতে পারি, এখান থেকে আর একটা তথ্য বা আর একটা ধর্মই পাই, যে প্রত্যেকটা গুণনীয়ক মানে প্রত্যেকটা সংখ্যার গুণনীয়ক মানে সর্বনিম্ন গুণনীয়ক, সর্বনিম্ন বা সব থেকে ছোট বা সবচেয়ে ছোট গুণনীয়ক 1 এবং সর্বোচ্চ গুণনীয়ক মানে সর্বোচ্চ সব থেকে বড় কোনটা, নিজেই, মানে ওর বড় তো আর নেই, ওটার পরে তো আর হয় না, তাহলে কি হবে, ইটসেলফ বা নিজেই। কোনোটাই কিন্তু মুখস্থ করছি না, সব কিন্তু এখান থেকে দেখে দেখে বলছি। দেখো 12, 12 এর কি হচ্ছে, 1-এ শুরু হচ্ছে 12-এ শেষ হচ্ছে, মানে এটাই সবচেয়ে বড়, তাহলে এর বড় তার নেই। সেই জন্য বলা হয়েছে দেখো গুণনীয়ক বা ফ্যাক্টরস কখনোই মূল সংখ্যার থেকে বড় হয় না। বড় হবে কি, মূল সংখ্যা মানে যেটার আমরা গুণনীয়ক বের করছি সেটা। আমরা 12-এর গুণনীয়ক বের করছি, তাহলে 12-এর বেশি হবে না। 8-এর গুণনীয়ক বের করছি, 8-এর বেশি হবে না। 6-এর গুণনীয়ক বের করছি, মানে 6-এর বেশি হবে না বা 6-এর বড় হবে না। 6-এর গুণনীয়ক কখনো 8 হবে না, 6-এর গুণনীয়ক কখনো 7 হবে না। এটা বোঝাতে চাইছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে এখান থেকে তুমি কি বুঝতে পারলে, যে প্রত্যেকটা সংখ্যার গুণনীয়ক দুটো, একটা হচ্ছে 1, একটা হচ্ছে নিজে। প্রত্যেকটা সংখ্যার গুণনীয়ক গুলো কি হয়, নির্দিষ্ট হয়, মানে গোনা যায়। প্রত্যেকটা সংখ্যার গুণনীয়ক কি হয়, কখনোই ওই মূল সংখ্যার থেকে বড় হয় না, মানে যে সংখ্যাটা বের করছি তার থেকে বড় হবে না। বুঝতে পারলে এখান থেকে? এই পয়েন্টগুলো যে আমি বললাম সব কিন্তু দেখে দেখে তুমিও দেখো আর বলো। তারপরে চলো পরে কি আছে ধর্ম দেখি। পরেরটা দেখো, একটি সংখ্যার গুণনীয়কের সংখ্যা সর্বদা সীমিত থাকে। আমি যেটা বলেই ফেলেছি তোমাকে আগে, সীমিত মানে ফাইনাইট, মানে নির্দিষ্ট। কেন, যদি তুমি একটা যে কোনো নাম্বার নাও, তুমি 15 নাও, তাহলে 15 তো 1 দিয়ে যায়, তাহলে 1 লিখলাম। তাহলে আর কি হবে, আর নিজেই হবে, তার নিজেরটাও লিখে দাও, একটু ফাঁকা দিয়ে লিখবো, মাঝে বাকিগুলো লিখবো। তাহলে আমরা দুটো জেনে গেছি, সবসময় যে কোনো নাম্বার দিলে, যে কোনো সংখ্যা দিলে তুমি চোখ বন্ধ করে তুমি লিখে দেবে দুটো, একটা 1 আর একটা সেই সংখ্যাটাই লিখে দিলাম। এবার মাঝে কি আছে সেটা তোমাকে দেখতে হবে। তাহলে মাঝে কি কি, মানে এই 15টাকে আর কার কার মধ্যে ভাগ করতে পারবো, 15টাকে এটা এটা এইভাবে ভাববে, এই 15কে কার কার মধ্যে ভাগ করতে পারবো। গুণনীয়ক তো মানে স্যার বলেছে ভাগ করা, গুণনীয়ক মানে ভাগ করা, যদি ভাগটা মেলে তাহলে সেগুলো গুণনীয়ক হবে। তাহলে দেখো আমি 3 দিয়ে করতে পারি, যেহেতু বেজোর সংখ্যা 3 দিয়ে, 3 5 15, 5 দিয়ে করতে 3 5 15, আর কিছু যায়, আর কিছুতে যায় না। তাহলে কটা হলো দেখো এটি। তাহলে তুমি এখান থেকে বলতে পারছো না যে গুণনীয়কটা নির্দিষ্ট হয়ে গেল, মানে 1 3 5 15, 1 থেকে 15 এর মধ্যেই থাকলো, আবার 1 3 5 15, মানে চারটাই হবে, চারটার বেশিও আর হলো না। 1 থেকে 15 এই রেঞ্জেই থাকলো, আবার চারটা হলো, এর বেশিও হলো না। সেটাই বলেছে যে একটি সংখ্যার গুণনীয়কের সংখ্যা সর্বদা সীমিত, যেমন এখানে চারটা। তার মধ্যে গুণনীয়ক সর্বদা পূর্ণ সংখ্যা হয়। পূর্ণ সংখ্যা মানে মানে গোটা গোটা, কখনো ভাঙ্গা হয় না। ভাঙ্গা বলতে ভগ্নাংশতে হয় না, ভগ্নাংশে হবে না। গুণনীয়ক কখনোই ভগ্নাংশ হবে না। মানে আমি যদি বলি 6, এর গুণনীয়ক 1/6 এরকম হবে না, 2/6 এরকম কোনোদিন হবে না। 1/6, তারপরে 3/6 এরকম হবে না। মানে এক কথায় ভগ্নাংশে হবে না, সবসময় পূর্ণ সংখ্যা, মানে গোটা গোটা সংখ্যা। গোটা গোটা সংখ্যা বলতে 1 2 3 4 এগুলো, মানে তুমি মনে রাখবে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার গুলো যেগুলো।
আছে না, স্বাভাবিক সংখ্যাগুলো আছে না, সেগুলোই তো হয়। তারপরে গুণনীয়ক হলো, তারপরে দেখো কি আছে, একটি সংখ্যার সবচেয়ে ছোট ও বড় গুণনীয়ক। তাহলে একটা সংখ্যার ছোট গুণনীয়ক আর বড় গুণনীয়ক কোনটা হবে? তাহলে দেখো একটা সংখ্যার সবচেয়ে ছোট, তাহলে সবচেয়ে ছোট যেখান থেকে শুরু হচ্ছে, মনে করো একটা সংখ্যা নিলাম, কত নিব বলো, 8 নিলাম। তাহলে 8 এর প্রথমে 1 হবে, তারপর 2 হবে, তারপর 4 হবে, তারপর 8 হবে। তাহলে 1 এর সবচেয়ে ছোট কে হবে? তাহলে সবচেয়ে ছোট 1 হবে, আর সবচেয়ে বড় হবে কে? 8 হবে। মানে 8টা আমি কি নেবো? ইটসেলফ। এখানে তো কোনো পার্টিকুলার নাম্বার দেয়নি যে নাম্বারটা লিখবো, ইটসেলফ বা নিজেই। তাহলে সবচেয়ে ছোট গুণনীয়ক, যে কোনো সংখ্যার সবচেয়ে ছোট গুণনীয়ক হচ্ছে 1, আর সবচেয়ে বড় গুণনীয়ক হচ্ছে সেই সংখ্যাটা নিজেই। দেখো 8 এর, এখানে 8 এর প্রমাণ দেখো, প্রমাণ দেখে কথা বলো। 8 এর সবচেয়ে ছোট 1, 8 এর সবচেয়ে বড় 8টা নিজেই, এরপরে আর নেই। তারপর বলছে গুণনীয়কের সংখ্যা। গুণনীয়কের সংখ্যা কতগুলো হয়? গুণনীয়কের সংখ্যা সবসময় নির্দিষ্ট হয়, এবং সেই সংখ্যাটা সবসময় কি হয়? নির্দিষ্ট হয়। গুণনীয়কের সংখ্যাটা সবসময় নির্দিষ্ট, মানে গোনা যাবে, অনির্দিষ্ট হবে না, ফাইনাইট হবে। তো আশা করছি তোমরা এতদূর ক্লাসটা করেছো, যখন নিশ্চয়ই ভালো লাগছে। যদি তোমরা এতদূর পর্যন্ত ক্লাসটা করেছো, ভালো লাগছে, তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করো, তোমরা যদি বেশি বেশি করে শেয়ার করো, তোমরা যদি ভিডিওতে লাইক করো, আমি উৎসাহিত হই ভিডিও আরো ভালো করে কি করে তোমাদের কাছে নিয়ে আসা যায়, তোমাদের জন্য আরো কি করে ভালো ভালো কন্টেন্ট তৈরি করা যায়, কি করে তোমাদেরকে আরো ভালোভাবে শেখানো যায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি তখন ব্যস্ত থাকি। আমি নিজেকে আরো ভালোভাবে প্রিপারেশন নিতে পারি। আর তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, আমি কিন্তু উৎসাহটা হারিয়ে ফেলি। তাই তোমাদের কাছেই সবকিছু নির্ভর। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, এবং বন্ধুদের সঙ্গে সর্বোপরি শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো পরে কি আমি জানবো, যে একটি সংখ্যার সবচেয়ে ছোট এবং বড় গুণনীয়ক। তো জেনে গেলাম গুণনীয়কের ধরন, ভিবিআই। এই গুণনীয়কের ধরনটা কি? ছোট বড় তো জানলাম, ছোটটা কি হবে 1, বড়টা হবে সেই সংখ্যায়। এগুলো একই সংখ্যা, খালি ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্নটাকে করা হয়েছে। তাহলে এবার মনে করো আমি একটা সংখ্যা নিচ্ছি 24। এবারে 24 এর গুণনীয়ক কি? তার মানে তোমাকে করতে হবে 24 কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তাহলে 1 দিয়ে করা যায়, 2 দিয়ে করা যায়, 3 দিয়ে করা যায়, 4 দিয়ে করা যায়, 5 দিয়ে করা যায় না, 6 দিয়ে করা যায়, 6 দিয়ে করা যায়, 7 দিয়ে করা যায় না, 8 দিয়ে করা যায়, 8 দিয়ে 9 দিয়ে করা যায় না, 10 দিয়ে করা যায় না, 11 দিয়ে, 12 দিয়ে করা যায়, 12 এর পর আর কি দিয়ে করা যায়? আর কিছু যায় না, 24 দিয়ে করা যায়। তাহলে দেখো 24 কে এতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। এবার এখানে বলেছে গুণনীয়কের ধরন। ধরন মানে টাইপস, কি ধরনের গুণনীয়ক পাওয়া যায়। বাজারে তো অনেক ধরনের গুণনীয়ক হয়, এখানে কি ধরনের গুণনীয়ক পাওয়া যায়। তো এই যে এরকম গুণনীয়ক পাওয়া যায়, এগুলো গুণনীয়ক। তো এদের ধরনগুলো তোমাকে বলতে বলেছে। তো এই ধরনগুলো জানার আগে আমরা আর একটা উদাহরণ নিই। দেখো মনে করো আমি নিলাম 5, আমি নিলাম 13, ঠিক আছে। তাহলে দেখো 5 এর কি পাওয়া যায়। আমরা দুটো তো সবসময় জেনে গেলাম, 1 হবে আর সেই সংখ্যাটা নিজেই হবে 1 আর 5, মাঝে থাকবে আরো। তাহলে 1 আর 5 এর মাঝে আর কে আছে? 1 আর 5 এর মাঝে 2 আছে, 3 আছে, 4 আছে। তাহলে 2 দিয়ে তো 5 কে ভাগ যায় না, 3 দিয়ে তো 5 কে ভাগ যায় না, 4 দিয়ে তো 5 কে ভাগ যায় না, 5 দিয়ে যায়, 5 তো লিখে ফেলেছি। তাহলে 5 এর কি হচ্ছে দেখো তো, 5 এর কিন্তু গুণনীয়ক হচ্ছে দুটা, আর পাওয়া যাচ্ছে না। 1 পাচ্ছি আর 5 পাচ্ছি, আর পাচ্ছি না। তারপর 13 এর দেখো, 13 এর 1টা পাওয়া যাচ্ছে আর 13, এটা তো হবে কমন জানি, কিন্তু এর মাঝে আর কি পাচ্ছ? 13 কে আরো কি কোনো সংখ্যাতে ভাগ যায় এমন সংখ্যা পাচ্ছ? তুমি দেখো ট্রাই করে, তুমি প্রথম ট্রাই করতেই পারো, যেভাবে খুশি ট্রাই করতে থাকো।
1 দিয়ে দেখো, 2 দিয়ে দেখো, 3 দিয়ে দেখো, 4 দিয়ে পরপর দেখতে থাকো, দেখবে 1 ছাড়া আর 13 ছাড়া, এই দুটো সংখ্যা ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে তুমি পারবে না, মানে ভাগটাকে মেলাতে পারবে না। তাহলে কি হয়েছে, এর মধ্যে আর কোনো সংখ্যা নেই যেটা ভাগ যায়। তাহলে 13 এর কি হয়েছে, 1 আর 13। তাহলে দেখো, এমন কিছু কিছু সংখ্যা পাচ্ছি যাদের দুটো থাকবে, আবার এমন কিছু কিছু সংখ্যা পাচ্ছি যাদের দুটোর বেশি থাকবে, সেটা 3টা 4টা 5টা 6টা 7টা যা খুশি হতে পারে। তো তোমরা এখানে একটা কথা মনে রাখবে, কথাটা হচ্ছে যে সমস্ত গুণনীয়কগুলোর মানে এটাকে এইভাবে বলবে, যে সমস্ত সংখ্যাগুলোর দুটো করে গুণনীয়ক পাওয়া যায়, যে সমস্ত সংখ্যাগুলোর দুটো করে গুণনীয়ক পাওয়া যায়, যেমন 13, যেমন 5, এতে দুটো গুণনীয়ক পেলাম, সেই সমস্ত সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে দেখো, মৌলিক সংখ্যা তুমি জেনে গেলে। তাহলে মৌলিক সংখ্যা কি পেলে, মৌলিক সংখ্যা মানে কি পেলে, মানে যে সমস্ত সংখ্যাগুলোর দুটো করে কি থাকে, গুণনীয়ক থাকে, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। আর যাদের দুটোর বেশি থাকবে, মনে করো 3টে 4টে 5টে, তাদেরকে আমরা কি বলবো, যেমন এটা এতগুলো আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, যেমন 4 বের করো, 1 হবে, 2 হবে, 4 হবে, এদের কটা হলো, 3টা। তাহলে যাদের মৌলিক সংখ্যা কি হয়, দুটোর বেশি হয়, তাদেরকে আবার যৌগিক সংখ্যা বলে। যৌগিক সংখ্যা বলে। তাহলে পয়েন্ট করছো তো, মৌলিক সংখ্যা কাকে বলে, যে সমস্ত সংখ্যার দুটো গুণনীয়ক থাকে, সেই গুণনীয়ক দুটো কি হবে সেটাও জেনে গেছে। দুটো গুণনীয়ক হলে একটা 1 হবে, 1 হবে, এবং একটা নিজেই হবে। তাহলে দেখো, তুমি মৌলিক সংখ্যা জেনে গেলে। এবার মৌলিক সংখ্যা যখন হয়ে গেল, তাহলে যৌগিক সংখ্যাটাও জেনে গেলে, যাদের দুটোর বেশি থাকছে। এগুলো কিন্তু প্রত্যেকটা পয়েন্ট করে নাও। মৌলিক সংখ্যা পয়েন্ট করো যাদের দুটো গুণনীয়ক থাকে, যৌগিক সংখ্যা পয়েন্ট করো যাদের দুটোর বেশি গুণনীয়ক থাকে। বোঝা গেল? বোঝা গেছে। তাহলে হয়ে গেল যৌগিক সংখ্যা আর হয়ে গেল মৌলিক সংখ্যা। এবার দেখো, আমরা এখানে কি এসেছিলাম, কোন জায়গাটায় ছিলাম, আমরা ছিলাম যে ধরন, গুণনীয়কের ধরন কি, কত ধরনের গুণনীয়ক হতে পারে। পরীক্ষায় তো প্রশ্ন আসতে নাও পারে, মানে পরীক্ষায় প্রশ্ন নাও আসতে পারে যে গুণনীয়ক বের করা, কিন্তু তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ধরন দিয়ে। মানে কি ধরন, মানে একটা গুণনীয়কে, মানে সংখ্যার যে গুণনীয়ক গুলো আমরা বের করছি, সেই গুণনীয়ক গুলো কি ধরনের হতে পারে। দেখো, এই যে গুণনীয়কটা, এখানকার মধ্যে 1টা কি, বিজোড় সংখ্যা না, 3টা কি, বিজোড় সংখ্যা না, তারপর 2টা কি, 4টা কি, 6টা কি, জোড় সংখ্যা, বা বিজোড় মানে ওয়ার্ড নাম্বার, জোড় মানে ইভেন নাম্বার। আবার দেখো তো, এই 2টা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, আবার 3টাও প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা। আবার দেখো তো 8, এই 8টা যৌগিক সংখ্যা। আবার 12 এবং 24টাও যৌগিক সংখ্যা। তাহলে তুমি এটা দেখে দেখে বলছো, না দেখে কিচ্ছু বলছি না, কিন্তু সব দেখে দেখে দেখো, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে গুণনীয়ক গুলো কি হচ্ছে, বিজোড় হচ্ছে, জোড় হচ্ছে, মৌলিক হচ্ছে, যৌগিক হচ্ছে। তাহলে একটা সংখ্যার গুণনীয়কের মধ্যে জোড়, বিজোড়, মৌলিক, যৌগিক সবই থাকতে পারে। তাহলে সবই যদি থাকে, তোমাকে প্রশ্ন করতে পারে এইভাবে যে 24-এর জোড় মৌলিক সংখ্যাগুলি লেখো। তাহলে তোমাকে সব লিখতে হবে না, যেটা জোড় শুধু সেটাই লিখতে হবে। তোমাকে প্রশ্ন করতে পারে 24-এর বেজোড় গুণনীয়ক গুলি লিখো, তাহলে তুমি সব গুণনীয়ক গুলো বের করলে, করে যেগুলো বেজোড় সেটা উত্তর লিখে দিলে। তোমাকে বলতে পারে 24-এর মৌলিক গুণনীয়ক গুলি লিখো বা মৌলিক উৎপাদকগুলি লিখো, তাহলে তুমি দেখলে কে কে আছে মৌলিক, 2 আর 3 আছে মৌলিক, তাহলে তুমি 2 আর 3 লিখে দিলে। তাহলে দেখেছো, একটা সংখ্যার গুণনীয়ক এর উপর কত ধরনের প্রশ্ন হতে পারে। একটা সংখ্যার গুণনীয়কের উপর তোমাকে প্রশ্ন করতে পারে গুণনীয়ক গুলো কি, গুণনীয়কের ধরন মানে জোড় গুণনীয়ক কোনগুলো, বেজোড় গুণনীয়ক কোনগুলো, মৌলিক গুণনীয়ক, যৌগিক গুণনীয়ক,
এত ধরনের প্রশ্ন করতে পারে। তাহলে সেই কনসেপ্ট গুলো তোমাকে কিন্তু ক্লিয়ার করতে হবে। তুমি যত তোমার কনসেপ্ট ক্লিয়ার করবে, তুমি তত ভালো প্রশ্নের উত্তর দিতে পারবে। তাহলে আশা করছি গুণনীয়কের ধরনটা বুঝে গেছো। এবার চলো, গুণনীয়কের সংখ্যা জোড় না বিজোড়, মানে গুণনীয়কের সংখ্যাটা কি বলছে। মনে করো 8, 8 এর 1 হবে, 2 হবে, 4 হবে, আর 8 হবে। মনে করো 9, 1 হবে, 3 হবে, 9 হবে। মনে করো 4, 1 হবে, 2 হবে, 4 হবে। মনে করো 16, 1 হবে, 2 হবে, 4 হবে, 8 হবে, 16 হবে। মনে করো 12, 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 6 হবে, 12 হবে। এটাই তো, এগুলো হবে। মানে এগুলো কিভাবে করলাম, আমার ভাগ করতে করতে মুখস্থ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছি কোনটা কতটা ভাগ যাবে। তোমাদেরও হবে। তোমরা 1 থেকে 20 পর্যন্ত, 1 to 20 পর্যন্ত নামতা ঝরঝরা মুখস্থ করবে, আর প্র্যাকটিস করতে থাকবে। দেখবে তোমরাও দেখা মাত্রই বলে দিতে পারবে এটা কি কি দিয়ে ভাগ যাবে। তাহলে এটা লিখেছি, দেখো লেখার ফলে কি, এটা এখান থেকে আমরা কি বোঝাতে চাইছি তোমাকে। দেখো বলেছে গুণনীয়কের সংখ্যা জোড় না বিজোড়। গুণনীয়কের সংখ্যা মানে একটা সংখ্যার মধ্যে কতগুলো গুণনীয়ক আছে সেটা। তাহলে একটা সংখ্যা 12, এই 12র মধ্যে কতগুলো কি আছে, গুণনীয়ক আছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, তাহলে কটা আছে, 6টা। 8, 8-এর মধ্যে কটা আছে, 1টা, 2টা, 3টা, 4টা, 4টা। 9-এর মধ্যে কটা আছে, 1টা, 2টা, 3টা, 3টা। 4-এর মধ্যে কটা আছে, 1টা, 2টা, 3টা, 3টা। 16-এর মধ্যে কটা আছে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, মানে 5টা। তো দেখো আমি এখানে যে কটা সংখ্যা নিয়েছি তাদের প্রত্যেকটা গুণনীয়ক বের করছি। গুণনীয়ক গুলোর মধ্যে দেখো কোথাও 6টা পেয়েছি, কোথাও 4টা পেয়েছি, কোথাও 3টা পেয়েছি, কোথাও 5টা পেয়েছি। তার মানে তুমি গুণনীয়কের সংখ্যাগুলো হয় জোড় হচ্ছে না বিজোড় হচ্ছে, মানে হয় ইভেন হচ্ছে না হয় অড হচ্ছে। দেখো ইভেন কোথায় হচ্ছে, এই যে ইভেন, এই যে ইভেন, এগুলো ইভেন হচ্ছে, এগুলো অড হচ্ছে। তো প্রশ্ন বলেছে, মানে এখানে হেডলাইন বলেছে অড হচ্ছে কখন, ইভেন হচ্ছে কখন, মানে কখন জোড় হবে কখন বিজোড় হবে। তুমি মনে রাখবে যে বর্গযুক্ত সংখ্যা ছাড়া, বর্গ বলতে একবার কি স্যার, এটা তো আমরা বুঝি না, তোমরা নিশ্চয়ই বোঝো না, আমি মানছি, কিন্তু তোমাকে আমি এখানে বুঝিয়ে দিচ্ছি ছোট্ট করে, একটু বুঝে নাও। তারপরে তোমাদের কিন্তু এটার উপর পুরো চ্যাপ্টার আছে যেটা করতে হবে। বর্গ সংখ্যা মানে, বর্গ মানে একই সংখ্যা 2 বার গুণ করা, একই সংখ্যা 2 বার গুণ করা, একই সংখ্যা 2 বার গুণ করা, সেটাই হলো বর্গ সংখ্যা। যেমন 3-কে 2 বার গুণ করলে কত হয়, 9 হয়। যেমন 4-কে 2 বার গুণ করলে কত হয়, 16 হয়। যেমন 5-কে 2 বার গুণ করলে কত হয়, 25 হয়। যেমন 2-কে 2 বার গুণ করলে কত হয়, 4 হয়। তো এই জন্য 4টা, 9টা, 16টা, 24, 25, এটা তো 5, 25, এটা 25টা, মানে 4 একটা বর্গ সংখ্যা, 9 একটা বর্গ সংখ্যা, 16 একটা বর্গ সংখ্যা, 25 একটা বর্গ সংখ্যা। মানে যেগুলোকে কি করা হয়, 2 বার গুণ করলে পাওয়া যায়। যেমন 2-কে 2 বার গুণ করলে 4 পাওয়া যায়, 3-কে 2 বার গুণ করলে 9 পাওয়া যায়। এগুলোকে বলা হয় বর্গ সংখ্যা। তো সেই বর্গ সংখ্যাগুলো এখানে নেওয়া হয়েছে। দেখো 4 নিয়েছি মানে 2 গুণ 2, 9 নিয়েছি মানে 3 গুণ 3, 16 নিয়েছি মানে 4 গুণ 4। এই 16, 9, 4, দেখো এই 16, 9, 4 এদের বেরিয়েছে অড, মানে বেজোড়। আর দেখো যেগুলো আমি মানে তোমার বর্গ নয়, যেমন 12 বর্গ নয়, 8 বর্গ নয়, এগুলোর বেরিয়েছে দেখো 6টা, 4টা, মানে জোড় সংখ্যা। সেটাই এখানে লেখা আছে। মানে যে সমস্ত সংখ্যাগুলো বর্গ সংখ্যা তাদের গুণনীয়ক সবসময় বেজোড় হবে, আর যে সমস্ত সংখ্যাগুলো বর্গ সংখ্যা নয় তাদের তোমার গুণনীয়কের সংখ্যা সবসময় জোড় সংখ্যা হবে। তাহলে যে কোনো সংখ্যার গুণনীয়ক সংখ্যা সবসময় জোড় হবে, ইভেন হবে, যদি সংখ্যাটির বর্গ না হয়, যদি সংখ্যাটা কি না হয়, বর্গ না হয়। এখানে সব লেখা আছে সুন্দর করে, তুমি এটাকে পয়েন্ট করেই নিতে পারো।
এই যে পয়েন্টটা করে নিতেই পারো, এই যে পয়েন্ট, ক্লাসটাকে পজ করো, পজ করে এটাকে লিখে নাও। যদি সংখ্যাটি বর্গ সংখ্যা হয় তাহলে তার গুণনীয়কের সংখ্যা সবসময় বেজোড় হবে। যদি বর্গ সংখ্যা হয় তাহলে বেজোড় হবে, সেটা তুমি দেখতেই পেলে। 4 একটা বর্গ সংখ্যা সেই জন্য 3টা আছে, 9 একটা বর্গ সংখ্যা সেই জন্য 3টা আছে মানে বেজোড়, 16 একটা বর্গ সংখ্যা সেই জন্য কটা ছিল, 5টা ছিল মানে বেজোড়। তাহলে বুঝে গেছো গুণনীয়কের সংখ্যা কখন জোড় হবে, যখন কি হবে, সংখ্যাগুলো বর্গ হবে না তখন জোড় হবে। তাহলে গুণনীয়কের সংখ্যা, যে কোনো সংখ্যার গুণনীয়ক বেজোড় সংখ্যা কখন হবে, যখন সংখ্যাটা কি হবে, বর্গ সংখ্যা হবে। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে চলো পরে। এবার বলছে একটি সংখ্যার গুণনীয়ক কি করে বের করবে। এবার আমরা গুণনীয়ক তো বুঝে গেলাম কোনটাকে গুণনীয়ক বলে। যে কোনো সংখ্যার গুণনীয়ক বলতে সেই সংখ্যাটাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে গুণনীয়ক বলে। এবার গুণনীয়ক গুলো আমি বের করব কি করে। মনে করো তোমাকে একটা নাম্বার দিয়েছে 28, এটার গুণনীয়ক তুমি কি করে বের করবে। এটার গুণনীয়ক বের করার জন্য তোমাকে যেটা মনে রাখতে হবে, তুমি সবসময় মনে রাখবে যে কোনো সংখ্যার গুণনীয়ক সবসময় দুটা কমন থাকবেই। একটা হচ্ছে কি 1 আর একটা হচ্ছে 28, যেটা দিবে তার সেটাই 28 দিয়েছে 28, এই দুটো তুমি লিখে দেবে। এবার তুমি কি করবে, এবার তুমি যেটা করবে সেটা হচ্ছে তোমাকে মনে রাখতে হবে এর মধ্যেই সবগুলো হবে। এর মধ্যে যদি সবগুলো হয় তাহলে 1 আর 28 তো লিখে দিয়েছি, এবার 1-এর থেকে বড় 28-এর থেকে ছোট এর মধ্যেই থাকবে সেহেতু আমাকে কি করতে হবে, আমাকে সংখ্যাগুলো এর মধ্যেকার সংখ্যাগুলোকে ভাগ করে করে দেখতে হবে। এবার আমি কি স্যার প্রত্যেকটা সংখ্যা ভাগ করে দেখবো না, প্রত্যেকটা সংখ্যা ভাগ করে দেখতে হবে না, তুমি দেখলেই চিনতে পারবে। কি চিনতে পারবে, তুমি দেখলেই চিনতে পারবে যে সংখ্যাটা কত দিয়ে ভাগ যাবে। এর জন্য তোমাকে বিভাজ্যতা বা ডিভিজিবিলিটি রুলটা মনে রাখতে হবে। যদি তোমার ডিভিজিবিলিটি বা বিভাজ্যতা রুলস মনে থাকে তাহলে তুমি দেখা মাত্রই বলতে পারবে যে স্যার এটা কত দিয়ে ভাগ যাবে। বুঝতে পারছো, পারলে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর কথা যেটা আমার হবে সেটা যে তোমরা সবসময় পেয়ারে পেয়ারে লিখবে। পেয়ারে পেয়ারে বলতে ওই পেয়ারে পেয়ারে নয়, মানে পেয়ারে পেয়ারে বলতে জোড়ায় জোড়ায়। জোড়ায় জোড়ায় বলতে মানে তুমি তো ভাগ করে করে লিখছো, মানে মুখে মুখে করো আর খাতায় করো, তুমি ভাগই করছো। মনে করো 28 কে মনে করো 2 দিয়ে ভাগ করবে, তাহলে কি হচ্ছে 2 1 যা 2, 8 নেমে আসলো, 2 4 যা 8, তাহলে ভাগটা মিলে গেল। তাহলে যেটাতে ভাগ মিলবে বা যখন আমরা ভাগটা মেলাতে পারবো তখন বলবো গুণনীয়ক আছে। এবার যাকে দিয়ে মিলালাম কত দিয়ে, 2 দিয়ে মিললো, তাহলে 2টা হবে। এখানে পেয়ারে পেয়ারে মানে জোড়ায় জোড়ায় বলতে আমি বোঝাতে চাইছি বা তোমরা বুঝবে সবসময় যেটা দিয়ে ভাগ করছি সেটা এবং ভাগফল মানে ভাজক এবং ভাগফল দুটোকেই লিখতে হবে। সেটাকেই বলছে পেয়ারে পেয়ারে, মানে তুমি যেটাতে ভাগ করছো সেটা এবং যেটা ভাগফল পাচ্ছ সেটাও তার গুণনীয়ক হবে। কেন দেখো, তুমি 2 দিয়ে করলে ভাগ মিললো তাহলে 2 হলো, আমি ভাগফল পেলাম 14 দিয়ে করো 14 দিয়েও মিলবে, 14 দুগুণ 28, দেখো 14 দিয়েও মিললো। তুমি যদি জোড়ায় জোড়ায় লিখো তাহলে তোমার অর্ধেক কাজ হয়ে যাবে। কিভাবে দেখো, তাহলে আমি পরেটা এবার 2 দিয়ে কেন দিলাম স্যার, তুমি বলে 2 দিয়ে স্যার কেন দিলেন, 3 দিয়ে দিলেন না কেন। 2 দিয়ে কেন দিলাম, কারণ এটা জোড় সংখ্যা, জোড় সংখ্যা তো জোড় সংখ্যা দিয়ে ভাগ যাবে, জোড় সংখ্যা তো আমি 3 দিয়ে দেবো না, তাহলে জোড় সংখ্যা সবসময় আমি কি করব, জোড় দিয়ে দেবো। অথবা তোমরা আর একটা ট্রিক্স মনে রাখবে, সবসময় 2 থেকে শুরু করবে এবং পর পর ভাগ করতে থাকবে, কখনো স্টেপ জাম্প করবে না। যদি তুমি স্টেপ জাম্প করো তাহলে তুমি কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তুমি গুণনীয়কগুলো কি করে বের করবে, প্রথমে দুটো গুণনীয়ক লিখে নেবে, যেন এটা আমরা জানি এটা কমন 1 এবং সেই সংখ্যা সবার থাকে। তারপরে তুমি 2 দিয়ে ভাগ করো। যদি তুমি দেখছো ওটা জোড় না তাহলে তো করার দরকার নেই, দেখেই তো বুঝতে পারছো। তাহলে জোড় হচ্ছে তাহলে তুমি 2 থেকে শুরু করো, 2 এর পর 3 4 5 6 করে চলতে থাকো, যেটা যেটাতে ভাগ যাবে সেটা সেটা তুমি লিখে দেবে। তাহলে 2 দিয়ে গেল, তাহলে 2 দিয়ে কত হলো, 2 দিয়ে গেল 2 14 2 28, এখানে 14 লিখলাম। তাহলে 28 তো 3 দিয়ে যায় না, কারণ 3 দিয়ে কোনগুলো যায়, যে সংখ্যার অঙ্কগুলো যোগ করলে 3 দিয়ে যাবে। তাহলে এর অঙ্কগুলো যোগ করো, 8 আর 2 10 হয়, 10 তো 3 দিয়ে যায় না, তাহলে 4 দিয়ে দেখবো, 4 7 28, 4 ঘরে পাওয়া যায়, তাহলে 4 7 যা 28, তাহলে 4 দিয়েও যায়, তাহলে 7 মানে 4 7 যা 8, দুটোই লিখতে হবে বলেছি, তাই লিখলাম। তাহলে 4 এর পর আর কি যায়, 4 এর পর তো আর কিছু যায় কি, দেখো 4 এর পর আর কিছু যায় না, 4 এর পর 5 যায় না, 6 যায় না, 7 দিয়ে হ্যাঁ যায়, কিন্তু 7 লিখে ফেলেছি। 7 8 যায় না, 9 যায় না, 10 যায় না, 11 12 13 যায় না, 14 দিয়ে যায়,
দেখো 14 লিখে ফেলেছি, তারপরে 28 দিয়ে যায়, 28 লিখে ফেলেছি। তাহলে দেখো আমার কি হলো, এই যে গুণনীয়কগুলো লেখা হয়ে গেল। তাহলে গুণনীয়কগুলো লেখার কি নিয়ম সেটা আমি এখানে লিখে রেখেছি। তোমরা যদি চাও ভিডিওটাকে পজ করে পয়েন্টগুলো টুকে নিতে পারো, যেগুলো তোমাদের কাজে লাগবে। তাহলে কি করে বের করবে? প্রথমে তোমাকে মনে রাখতে হবে যে কোনো সংখ্যার মৌলিক, যে কোনো সংখ্যার গুণনীয়ক হচ্ছে একটা 1 এবং সেই সংখ্যাটা। তারপরে এগুলো কি করে বের করবো? সবসময় ওই সংখ্যা দুটোর মধ্যেই হবে। সেই জন্য আমরা কি করবো, জোড় হলে 2 থেকে শুরু করবো, বেজোড় হলে 3 থেকে শুরু করে দিবে, তাহলেই দেখবে তুমি পেয়ে যাচ্ছ। এবং লেখার সময় জোড়ায় জোড়ায় লিখবে, মানে যেটাতে দিচ্ছ সেটাও লিখবে, যেটাতে ভাগ মিলছে সেটাও লিখবে, মানে যেটাতে ভাগ করছো সেটা লিখলো, আর যেটা ভাগটা মিললো সেই ভাগফলটাও লিখলে। বোঝা গেল? তাহলে পরে আমরা কি করে বের করতে হয় বুঝে গেলাম। আর একটা এক্সাম্পল নেই, আর একটা এক্সাম্পলে তোমাকে বোঝাই যে কি করে বের করতে হয়। মনে করো 48, তাহলে 1 এবং 48 তো হবেই, জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে, তাহলে 2 আর 24 2 48 নিলাম। 3 দিয়ে যাবে, 3 16 48, দেখো 8 4 12 হয়, 3 16 48। 4 দিয়ে যাবে, 4 12 48। 4 দিয়ে 6 দিয়ে যাবে, 6 8 48। 7 দিয়ে যাবে না, 8 দিয়ে, 8 দিয়ে যাবে 8 নিয়ে নিচ্ছি, 9 দিয়ে যাবে না, 10 দিয়ে যাবে না, 11 দিয়ে যাবে না, 12 দিয়ে যাবে 12 নিয়ে নিচ্ছি, 13 দিয়ে যাবে না, 16 দিয়ে যাবে 16 নিয়েছি, 24 নিয়েছি 24 48 নিয়েছি। দেখো অর্ধেক লিখছি, পুরোটা লেখা হয়ে যাচ্ছে আমার। তাহলে এইভাবে তোমরা পেয়ারে পেয়ারে লিখবে, মানে যেটাতে ভাগ করছো সেটাও লিখছো, যেটা ভাগফল বেরোচ্ছে সেটাও লিখছো, তাহলে তোমার অর্ধেক কাজ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। দেখো পুরো গুণনীয়ক, একটা সঙ্গে গুণনীয়ক বের করার পুরো নিয়মটা এখানে লেখা আছে। তোমরা চাইলে এটাকে পড়তে পারো বা এটাকে পজ করে লিখে নিতে পারো, তাহলে তোমাদের কি হবে, নোটস তৈরি হয়ে যাবে। তোমরা সহজেই কিন্তু বের করতে পারবে। এখানে কিভাবে বের করবে সেটা লেখা আছে, আমি যেটা করেই দিলাম তোমাকে। এবার দেখো গুণনীয়কের উপর কত ধরনের প্রশ্ন হতে পারে। গুণনীয়কের প্রশ্ন হতে পারে যে গুণনীয়কগুলো কি কি, মোট কতগুলো গুণনীয়ক আছে, জোড় গুণনীয়ক কোনগুলো বা কয়টা আছে, বিজোড় গুণনীয়ক কোনগুলো বা কয়টা আছে, মৌলিক গুণনীয়ক কোনগুলি এবং কয়টা, যৌগিক গুণনীয়ক কোনগুলি বা কয়টা। এই ধরনের প্রশ্ন কিন্তু হতে পারে। যেমন ধরো 16, 1 হয়, 16 হয়, 2 হয়, 8 হয়, 4 হয়, আর কিছু হয় না। তাহলে এখানে বলেছে তোমাকে প্রশ্ন করতে পারে গুণনীয়ক কয়টি, তাহলে তুমি বলবে গুণনীয়ক কি, প্রথমে বলতে পারে গুণনীয়ক গুলো কি কি। তাহলে গুণনীয়ক গুলো কি কি, তাহলে 1 2 4 8 16, এগুলো হচ্ছে গুণনীয়ক। তারপর হচ্ছে মোট কতগুলো গুণনীয়ক আছে, তাহলে মোট 1টা 2টা 3টা 4টা 5টা, মোট 5টা গুণনীয়ক আছে। তোমাকে যদি বলে জোড় গুণনীয়ক গুলো কি কি এবং কয়টা, তাহলে জোড় 16 জোড়, তোমাকে তো কোন একটা সংখ্যার বলবে, আমি 16 মানে 16টাকে উদাহরণ নিয়ে তোমাকে দেখাচ্ছি। বললো 16 জোড় গুণনীয়ক গুলি কি কি এবং কয়টা, তাহলে 16 জোড় গুণনীয়ক কয়টা, 1টা 2টা 3টা 4টা, তাহলে 16 জোড় গুণনীয়ক 4টা, কি কি, 2 4 8 আর 16। তারা বলছে বিজোড় গুণনীয়ক গুলো কি কি এবং কয়টা, তো বিজোড় গুণনীয়ক 1টা এবং সেটা কি হবে, 1 হবে। তাহলে হচ্ছে মৌলিক গুণনীয়ক গুলো কি কি এবং কয়টা, তার মৌলিক গুণনীয়ক কি আছে, শুধু 2 আছে, মানে 1টা এবং সেটা কি 2। যৌগিক গুণনীয়ক গুলো কি কি আছে এবং কয়টা, 1টা 2টা 3টা, যৌগিক 4 হবে, 8 হবে, 16 হবে, তাহলে 3টা। এইভাবে প্রশ্ন করতে পারে, এইভাবে তোমাকে উত্তর দিতে হবে। আশা করছি তুমি বুঝতে পেরেছো। তারপরে চলো কি প্রশ্ন আছে দেখি। এবার আমরা একটার বেশি সংখ্যার, মানে 2টো 3টে সংখ্যার গুণনীয়ক বের করতে পারি, পারি তো। মনে করো 16 নিলাম আর মনে করো 8 নিলাম, আমরা একটা একটা বের করলাম, দুটো বের করতে পারি। তাহলে 16 নিলে 1 হচ্ছে, 2 হচ্ছে, 4 হচ্ছে, 8 হচ্ছে, 16 হচ্ছে। 8 নিলে 1 হচ্ছে, 2 হচ্ছে, 4 হচ্ছে, 8 হচ্ছে, হলো। এবার যদি 3টেও নিতে পারি, 3টেও নেওয়াই যেতেই পারে, যতগুলো ইচ্ছে তুমি নিতে পারো। এবার নিলে দেখো মানে কি হচ্ছে, দেখো আমি যে দুটো সংখ্যা নেই, এই দুটো সংখ্যার যখন গুণনীয়ক গুলো বের করছি, সেই গুণনীয়ক গুলোর মধ্যে কিছু কিছু গুণনীয়ক এমন পাচ্ছি যেটা 16-র মধ্যেও আছে, যেটা 8-এর মধ্যেও আছে, তাই না? দেখো দেখো এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, এখানেও 8 আছে, এখানেও 8 আছে, আছে তো। তো তুমি দেখবে এবং মনে রাখবে যে সমস্ত সংখ্যাগুলোর গুণনীয়ক কি হয়, মিলে যায়, মানে
এখানেও যা এখানেও তাই। যখন দেখবে যে সংখ্যাগুলো গুণনীয়ক গুলো মিলছে, যে সংখ্যার গুণনীয়ক গুলো মেলে মানে কমন, মেলা মানে কমন থাকা। কমন মানে কি, তোমার আমার মধ্যে, তোমার মধ্যে যা আছে আমার মধ্যে তাই আছে, তুমিও যেমন আমিও তেমন। কমন মানে একটা কমন রুম আছে যেখানে সবাই থাকতে পারবে, এটা কমন রুম। মানে ওখানে আমি যেতে পারবো, তুমিও যেতে পারবে, ও আসতে পারবে। কমন ব্যাপারটা মানে সবার মধ্যে যেটা থাকে। তাহলে কমন ব্যাপারটা এদের মধ্যে কি হচ্ছে, এই দুটোর মধ্যে 16 আর 8 এর মধ্যে কমন কি হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে। তাহলে যেগুলো কমন হচ্ছে সেগুলোকে বলা হয়, সেগুলোকে বলা হয় সাধারণ গুণনীয়ক বা কমন ফ্যাক্টরস। তাহলে 16 এবং 8 এর সাধারণ গুণনীয়কগুলো কি হচ্ছে, 1 হচ্ছে, 2 হচ্ছে, 4 হচ্ছে, 8 হচ্ছে। এগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক। বোঝা গেল? মানে সাধারণ গুণনীয়ক মানে দুটোর মধ্যে থাকতে হবে, তিনটে নিলে তিনটের মধ্যে থাকতে হবে, সবার মধ্যে যেটা থাকছে সেটাকে বলা হচ্ছে সাধারণ গুণনীয়ক বা কমন ফ্যাক্টরস। কমন ফ্যাক্টরস মানে যে দুটো ফ্যাক্টরের মধ্যে একই জিনিস থাকতে হবে, যেগুলো যেগুলো এক থাকবে সেগুলোই হবে কমন বা সাধারণ গুণনীয়ক। তাহলে সাধারণ গুণনীয়ক বা কমন ফ্যাক্টর কি, বোঝা গেল? সাধারণ গুণনীয়ক কি করে বের করতে লিখে দেওয়া হয়েছে। তোমরা সবসময় মনে রাখবে সাধারণ গুণনীয়ক বের করার জন্য কমপক্ষে দুটি সংখ্যা দরকার। মানে তুলনা করছি, কমন নিচ্ছি, তো দুটো না হলে হবে কমন নেওয়া? কমন নিতে হলে তো দুইজনই লাগবে কমপক্ষে, দুটির বেশি হলেও করা যাবে, কিন্তু মিনিমাম দুটো লাগবে। কিভাবে বের করবে সব স্টেপ গুলো দেওয়া আছে, তোমরা চাইলে পজ করে তোমরা এটা লিখে নিতে পারো। তাহলে আশা করছি তোমরা প্রত্যেকে গুণনীয়ক কি সেটা বুঝে গেছো। তাহলে গুণনীয়ক কি বলতো? গুণনীয়ক হচ্ছে যে সংখ্যাটার গুণনীয়ক বের করবে সেই সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, মানে তুমি সেটাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে, যে যে সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে সেই সেই সংখ্যাগুলি হবে তার গুণনীয়ক। যেমন তুমি দেখলে আইসক্রিমের ক্ষেত্রে, আইসক্রিম ছিল 6টা, সেগুলোকে আমরা যেখানে যেখানে সমান ভাগে ভাগ করতে পেরেছিলাম সেখানেই আমার গুণনীয়ক বের হয়েছিল। তাহলে এখানে দেখো একটা প্রশ্ন নেওয়া হয়েছে, 4 মানে 4 কি 15 এর গুণনীয়ক, মানে 4 কি 15 এর গুণনীয়ক, মানে 4 ইজ দ্য ফ্যাক্টর অফ 15। এটা কখন বলতে পারবে? তুমি দেখবে যে 4 দিয়ে কি 15কে সম্পূর্ণরূপে ভাগ করা যাচ্ছে, দেখো ভাগ করে 4 কে 15 দিয়ে ভাগ করা যায় কিনা। 4 15 3 4 যা 12 3, দেখো 3 কে তো আর ভাগ করা যাচ্ছে না, মানে ভাগশেষ থেকে যাচ্ছে। এখানে সম্পূর্ণরূপে ভাগ করা যেতে হবে, তাহলেই তো গুণনীয়ক হবে। এখানে তো 4 কে দিয়ে 15 কে সম্পূর্ণরূপে ভাগ করতে পারছি না, সেই জন্য 4টা 15 এর গুণনীয়ক হবে না। বুঝেছো? তাহলে দেখো নেক্সট কোশ্চেন কি আছে দেখি চলো। নেক্সট প্রশ্ন কি বলেছে, বলেছে 24 এর গুণনীয়ক গুলো কি কি, মানে 24 এর ফ্যাক্টরস গুলো কি কি। গুণনীয়ক মানে 24 কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। দেখো কি করবে, তুমি প্রথমেই সংখ্যাটাকে লিখে নাও, লিখে নিলে, লিখে নেওয়ার পর প্রথম কাজ তোমার হবে দুটো গুণনীয়ক লেখা। কোন দুটো? একটা 1 আর একটা নিজে, নিজে বলতে যে সংখ্যার বের করবো সেটা। তাহলে একটা 1 আর একটা 24 নিজে লিখে দিলাম। এবার কোন কোন সংখ্যা, মানে এর ভেতরের সংখ্যাগুলোই হবে, এর বাইরেও যাবে না, এর বাইরেও আসবে না, এর মধ্যেকারই সংখ্যাগুলো নিতে হবে, মানে হবে। তাহলে প্রথম সংখ্যা তুমি কি নেবে, আমি তোমাকে কি বলেছি, একদম সিরিয়াল মেনটেন করে তুমি যাবে, তাহলে ভুল হবে না। তাহলে কোথা থেকে শুরু করবে? জোড় সংখ্যা আছে দেখো 24টা জোড়, তাহলে জোড় হলে 2 থেকে শুরু করবে। তাহলে 2 দিয়ে যদি দাও, মানে 2 দিয়ে যদি ডিভাইড করো, তাহলে দেখো 2 দিয়ে ডিভাইড করছি আমি, মুখে মুখেই করা যায়, তবু প্রথম প্রথম দেখিয়ে দিই। 12 2 যা 24 হয়ে গেল। তাহলে মিলছে, তাহলে 2টা কি হবে, গুণনীয়ক হবে। এবার আমি কি বলেছি, যেটা দিয়ে ভাগ করবে সেটাও লিখবে, যেটা ভাগফল হবে সেটাও লিখবে, মানে জোড়ায় জোড়ায় লিখবে, তাহলে তোমার অর্ধেক কাজ হয়ে যাবে। তাহলে 2 দিয়ে গেল, তাহলে 2 লিখলাম এখানে, 12 লিখলাম এখানে। এই যে বড়গুলো এইদিকে লিখবো, ছোটগুলো এইদিকে লিখবো, তাহলে কি হবে, ছোট থেকে বড় যায় আমার অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে 2 দিলে 3 দিয়ে দেখো, 3 দিয়ে ভাগের নিয়ম কি, ডিভিজিবিলিটি রুল, যে সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা ভাগ যায় সেই সংখ্যাটা পুরোটাই 3 দ্বারা ভাগ যায়। তাহলে সংখ্যার অঙ্কগুলো কি আছে, 2 আর 4, 2 যোগ 4 মানে 2 যোগ 4 6 হয়, তাহলে 6 তো 3 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে এই পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে। এটা আমরা দেখেই বুঝতে পারছি 24 তো 3 দিয়ে ভাগ যাবেই। তাহলে 3 3 8 যা 24, 3 8 যা 24, আর 3 8টা 24, তাহলে 3 8টা 3ও হয় 8ও হয়, মানে 8ও হয়, লিখে দিলাম।
তারপরে 4, 4 দিয়ে তো যাবেই, 4 6 যা 24, তাহলে 4ও লিখলাম 6ও লিখলাম, 5 যায় না 6 যায়, দেখো 6 লিখে ফেলেছি, 8 যায় লিখে ফেলেছি, 12 যায় লিখে ফেলেছি, 24 যায় লিখে ফেলেছি। তাহলে দেখো সব আমার গুণনীয়কগুলো লেখা হয়ে গেছে। তাহলে গুণনীয়কগুলো কি কি হলো, একটা 1, একটা 2, একটা 3, একটা 4, একটা 6, একটা 8, একটা 12, একটা 24, এগুলো হলো তার গুণনীয়ক। কার গুণনীয়ক? 24 মানে 24। এইভাবে তুমি লিখবে কেমন, মানে জোড়ায় জোড়া প্রথম দুটো লিখে দেবে, তারপরে এগুলো কি হবে ওর ভেতরেই হবে, ওর ভেতরে কোথা থেকে শুরু করবে, 2 থেকে শুরু করবে, জোর সংখ্যা তো 2 যাবেই, এবং সেগুলোকে জোড়ায় জোড়ায় তুমি লিখবে। তাহলে গুণনীয়কগুলো কি কি বলেছে দেখো, গুণনীয়কগুলো এগুলো সব হবে তার গুণনীয়ক। বোঝা গেল? তাহলে চলো নেক্সট প্রশ্ন। নেক্সট কি বলেছে, 32-এর মোট কতটি গুণনীয়ক আছে? এখানে প্রশ্নটা ভালো করে পড়ে, প্রশ্নের মধ্যে কিন্তু মার প্যাচ। 32 মানে 32 এর মোট কতগুলো ফ্যাক্টর আছে বলেনি, বলেছে 32 এর মোট কতগুলো গুণনীয়ক, কয়টি গুণনীয়ক আছে। তোমাকে ফ্যাক্টর বের মানে গুণনীয়ক গুলো বের করতে বলবে, আর কয়টা ফ্যাক্টর সেটা বলতে বলবে। এখানে গুণনীয়ক গুলো বলেনি, এখানে কয়টা গুণনীয়ক আছে সেটা বলেছে তোমাকে। তাহলে দেখো, তাহলে কয়টা গুণনীয়ক আছে সেটা তোমাকে জানতে গেলে গুণনীয়ক গুলো তো বের করতেই হবে। তুমি যদি গুণনীয়ক গুলো বের না করো তাহলে তুমি জানতেই পারবে না কয়টা গুণনীয়ক আছে। তাহলে তাহলে গুণনীয়ক গুলো বের করে নাও। 32, আমি 1 আর 32 তো লিখেই নেবো আগে। তারপর কি লিখবো, 2 দিয়ে তো যাবেই কারণ এটা জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে গেলে 16, 16 2 যায় 32। তারপর 3 দিয়ে তো যাবে না, 4 দিয়ে যাবে, 4 4 8 32, মানে 4 8 যায় 32। আর কি যাবে দেখো, 4 এর পর 6, 5 তো যায় না, 6 যায়, 8 তো নিয়ে নিছি, 9 যায় না, 10 যায় না, 12 যায় না, 16 আর যাবে না। তাহলে হলো কি 1 2 4 8 16 32, এর মাঝে আর যায় না। যদি না যায় তাহলে কয়টা হলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে প্রশ্নের উত্তর চাইছে 6টি। প্রশ্ন যেটা বলেছিল তার উত্তর হলো 6টি। ঠিক আছে, কয়টি গুণনীয়ক আছে? 6টি গুণনীয়ক আছে। বোঝা গেছে? না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে কিন্তু। তারা বলে 64 এর জোড়, বিজোড়, মৌলিক এবং যৌগিক গুণনীয়ক গুলো বের করো। তাহলে 64 এর কতগুলো গুণনীয়ক আছে সেগুলো তোমাকে লিখতে হবে। লেখার পর সেই গুণনীয়ক গুলোর মধ্যে জোড় কোনগুলো, বিজোড় কোনগুলো, মৌলিক কোনগুলো, যৌগিক কোনগুলো, সেগুলো সব একটা একটা করে তোমাকে বের করতে হবে। তাহলে ফার্স্ট কাজ তোমাকে গুণনীয়ক গুলো বের করতে হবে। আমার ফার্স্ট কাজ 1 আর 64 তো হবেই, লিখে দিলাম। 2 দিয়ে যাবে কারণ এটা কি জোড় সংখ্যা, 2 দিয়ে গেলে 32 আসবে। 3 দিয়ে 4 6 10 হবে না, 4 দিয়ে তো যাবেই, 4 16 মানে 16 যা 64। 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে, 8 দিয়ে গেল, 9 দিয়ে যাবে না, 10 দিয়ে যাবে না, 11 দিয়ে যাবে না, 12 দিয়ে যাবে না, 13 14 15 16 যাবে, 16 নিয়েছি, 32 নিয়েছি, 64 নিয়ে নিয়েছি, ব্যাস এই কটাই। তাহলে আমার হয়ে গেল কি 1 2, আর লেখার দরকার নাই এইভাবে, তবু আমি একটু ভালো লাগবে দেখে লিখে দিচ্ছি, 64 হয়ে গেল। আমার একটা কি হলো, গুণনীয়ক গুলো হলো। এবার প্রথম প্রশ্নে কি চেয়েছে, জোড়। তাহলে জোড় কোনগুলো এখানে, তাহলে শুধু জোড়ও চাইতে পারতো, আমি সবগুলো একটার মধ্যে দেখিয়ে দিচ্ছি। তাহলে জোড় বলেছে, তাহলে জোড় কি হবে, 2 হবে, 4 হবে, 8 হবে, 16 হবে, 32 হবে, 64 হবে জোড়। তারপর বলেছে কি বিজোড়। বিজোড় কি হবে, শুধু একটাই আছে বিজোড় 1। তারপর কি বলেছে মৌলিক। মৌলিক কি হবে, দেখো মৌলিকও একটাই আছে শুধু 2, তাহলে মৌলিক হচ্ছে 2। এবার যৌগিক, যৌগিক কি হবে, 4 হবে, 8 হবে, 16 হবে, 32 হবে, 64 হবে। ঠিক আছে, এগুলো হলো যৌগিক। তাহলে এইভাবে আমাকে একটা প্রশ্নের মধ্যে সবগুলো বের করতে হলো। তোমাকে সবগুলো দেবে না, তোমাকে যে কোনো একটা হয়তো দেবে, হয়তো বলবে জোড় কোনগুলো, হয়তো বলবে যৌগিক কোনগুলো, হয়তো বলবে মৌলিক কোনগুলো, এইভাবে তোমাকে দেবে। আশা করছি বুঝতে পেরেছো। তোমাকে যেটাই বের করতে বলুক, তোমাকে কিন্তু কি করতে হচ্ছে, তোমাকে কিন্তু গুণনীয়ক গুলো বের করতে হচ্ছে। কি করে বের করছো গুণনীয়ক গুলো তুমি বুঝতে পারছো। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 5, 72 এর গুণনীয়ক গুলো কি হবে বের করো। এটা তোমাদের থাকলো হোমওয়ার্ক, প্রত্যেকে করে কিন্তু জানাবে কি হলো। আজকে আমি এখানেই ক্লাসটা শেষ করব। যদি তোমরা এতটুকু বুঝতে পেরেছো, তোমাদের কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।
আর ক্লাসটা কেমন লাগলো প্রত্যেকে জানাবে। আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। এরপরে ক্লাসে আমরা প্রাইম ফ্যাক্টর মানে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করতে থাকবে এবং ক্লাসগুলো করতে থাকবে। ধন্যবাদ।